চলো তো আমরা আজকে থিওরি শুরু করার আগে কিছু ইনফরমেশন আমরা দেখে নেব, কারণ তোমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করতে যে কত ফর্ম ফিল আপ হয়েছে বা সিট সংখ্যা কি, নতুনরা কি সুযোগ পাবে কি না, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা জানার চেষ্টা করতে। তো এই জন্য তোমরা যারা 9, 10 এবং 11, 12 সবাই যারা জয়েন করেছো, এই জিনিসটা মন দিয়ে তোমরা একটু শুনে নাও, ঠিক আছে। আমরা থিওরি শুরু করার আগে একটু তোমাদের বিভিন্ন যে বিষয়গুলো এখন মাথায় ঘোরাফেরা করছে, তো সেই বিষয়গুলো আমরা একটু তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমাদের যে প্রশ্নগুলো বা যে ডাউটগুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করছে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? দেখো, একদম একদম। তো দেখো, তোমরা যেটা আমাকে বারবার করে কোশ্চেন করতে বা জানার চেষ্টা করতে যে যে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষাটা হচ্ছে তার টোটাল ভ্যাকেন্সি কত। তো যদি টোটাল আমরা ভ্যাকেন্সি দেখি, তোমরা জানো যে 35,766টা মতন, ঠিক আছে। এটা কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে, অল সাবজেক্ট। দেখো, এটা আমি তোমাদেরকে বলার পিছনে একটু লজিক আছে, কারণ আছে, আমি সেটা তোমাদেরকে বলছি। তো দেখো, তার মধ্যে তোমরা জানো 2016 সালে যে সমস্ত টিচাররা চাকরি করত, সেখান থেকে যারা নন টেন্ডেড যে টিচার, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী, তো তারা রয়েছে কত না 15,403 জন, ঠিক আছে। তো তার মধ্যে তোমরা জানো ইতিমধ্যে 13,700 জন ফর্ম ফিল আপ করেছে, বাকি যারা তারা ফর্ম ফিল আপটাকে বয়কট করেছে, ঠিক আছে। তো সেটা বিভিন্ন কারণে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার, আমরা যে প্রিপারেশান নিচ্ছি, আমরা কি নতুন যারা রয়েছি তারা কি আমরা চাকরি পাবো, বা আমরা কি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তো সেই জন্য আজকে ভিডিওটির প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বা আজকে ক্লাসের প্রথমেই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে কি অনেকেই রয়েছে যারা ডিমোটিভেটেড কন্ডিশনে রয়েছে, বা যারা পুরো সম্পূর্ণভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছে যে নতুনরা চাকরি পাবে না, ঠিক আছে। তারা রীতিমতন প্রতিদিন ক্লাস করছে, তা সত্ত্বেও তাদের মনে এই কোশ্চেনগুলো ঘোরাফেরা করছে। তো দেখো, তোমাদেরকে আমি বলে রাখি, যদি এই 35,766টা যদি টোটাল সিট থাকে, তাহলে সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে ধরলাম যে যারা নন টেন্ডেড যারা টিচার বা যারা যোগ্য প্রার্থী, তো তারা দেখা গেল এই 13,700 জন পুরোটাই যদি চাকরি পেয়ে যায়, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের সিট বেঁচে থাকছে কত না 22,066টা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 22,000, ঠিক আছে। তাহলে এই যে 22,000 সিট, এটা কিন্তু হচ্ছে কি ফ্রেশলি রিক্রুটমেন্ট হবে, তাই না? এটা কিন্তু পুরো ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে। তো এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, তার মধ্যে তোমরা অনেকেই বলছো যে স্যার, যেহেতু এক্সপিরিয়েন্সের নাম্বার 10 মার্কস আছে, তাহলে সেখানে যারা অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করেছে, তো তোমাদেরকে আমি তাদের জন্য বলে দিচ্ছি, যারা এই কথাটি আমাকে বারবার তোমরা বলতে, তো তোমরা জানো যে এবারে যারা অভিজ্ঞতার নম্বর 10 মার্কস তারাই পাবে, ঠিক আছে। কারা পাবে বলো দেখি না? তোমরা জানো যে বিশেষত হচ্ছে কি যারা ডিআই অফিস থেকে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছে এমন টিচার যারা রয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো যে যারা 2016 সালে যারা যোগ্য প্রার্থী, এবং তার পাশাপাশি যে সমস্ত চুক্তিভিত্তিক চাকরিরত যে শিক্ষকগুলো রয়েছেন, ঠিক আছে, তো সেখানে যারা তোমার হচ্ছে কি মূলত তোমার হচ্ছে কি আইডি পেয়েছে, ডিআই অফিস থেকে যারা আইডি পেয়েছে, তারাই কিন্তু এই নাম্বারটা পাবে। তো এই সংখ্যাটা কিন্তু হচ্ছে কি এমন নয় যে তোমার এই যেটা আমি তোমাদেরকে বললাম যে এই যে 22,000 তোমার 66টা জনের হচ্ছে কি তোমার বেশি সংখ্যক, এই সংখ্যক কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আমরা বাদ দিলাম কি এই 22,000 যে 66, এটা কিন্তু হচ্ছে কি আমি বাদ দিলাম কিসের না, তোমার হচ্ছে কি যোগ্য ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তাদেরকে আমি বলছি, ঠিক আছে। তো দেখো, এবার ভালো করে দেখো, এবং শুধুমাত্র তাই নয় যে যদি কেউ হচ্ছে কি তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়েছে, তারাই শুধুমাত্র যদি ডিআই অফিস থেকে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তারাই পাবে, এমন নয় যে এখানে প্রাইমারি কোনো টিচার বা আপার প্রাইমারি তারা কিন্তু পাবে না, ঠিক আছে। তাহলে কারা না, যারা হচ্ছে কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়িয়েছে, তারাই শুধুমাত্র এখানে 10 নম্বরের যে অভিজ্ঞতা নাম্বার পাবে। এবারে দেখো, তাহলে এবারে তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদেরকে এত কথা বলার পিছনে একটাই কারণ
যারা তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়তে দেখতেই পাচ্ছ, তাহলে তোমরা কিন্তু হচ্ছে কি দেখো টেন্টেড টিচারের সুবাদে তোমরা অনেকটাই হচ্ছে কি সেখান থেকে সিট পাচ্ছ, আর এমনি তোমরা যে সিটটা পাচ্ছ সেখানে প্রায় হচ্ছে কি এই সিটটা হচ্ছে। তো দেখো আমি একটা হিসাব করছিলাম, এটা তো সমগ্র সাবজেক্টের কথা বললাম, আমি লাইফ সায়েন্সের একটা হিসাব করছিলাম, ঠিক আছে, লাইফ সায়েন্সের। তো সেই লাইফ সায়েন্সের আমি দেখছিলাম যে তোমাদের যদি এসএলএসটি 9-10 ধরা হয় আর এসএলএসটি 11-12 ধরা হয়, দুটোকে মিলিয়ে প্রায় হচ্ছে কি তোমার 1000+ হচ্ছে কি নতুন কিন্তু সিট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, দুটোকে মিলিয়ে প্রায় 1000+, ঠিক আছে। তো সেখানে তোমরা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ, তাহলে এই সিটটা কিন্তু তোমরা নিউয়ে যারা আছো তারা কিন্তু হচ্ছে কি সেই সুযোগটা পাবে বা সেই চান্সটা পাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু তোমরা কমেন্ট করে জানাও তো। দেখো তাহলে তোমরা এইটুকু বুঝতে পারলে। তো দেখো তাহলে আমাদের সিলেবাসটা এই মাসেই আমরা শেষ করতে চলেছি, তাই তো, আমরা এই মাসেই শেষ করতে চলেছি। তো তোমরা জানো যে যেভাবে আমরা থিওরিগুলো ধরে ধরে পড়েছি, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার যে প্র্যাকটিস করেছি, তাই না, তো তোমরা বলেছিলে যে আবার রিভাইজ করতে। তো দেখো তোমাদের জন্য আবার রিভাইজ করা হবে। আমি চেষ্টা করছি এই আর 7 দিন বাকি আছে, এই 7 দিনে যা সিলেবাস বাকি আছে আপাতত সেই সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে দেখো আমরা তোমাদেরকেই নিয়ে দেখতে পাচ্ছ যে WBSSC SLST লাইফ সায়েন্সের ক্র্যাশ কোর্স 2.0 শুরু করব, ঠিক আছে। এবং তোমাদের পাশাপাশি যদি কেউ নতুনরা চায়, ঠিক আছে, নতুন কেউ যদি নিউ ক্যান্ডিডেট যদি কেউ ঢুকতে চায় তারাও ঢুকতে পারবে, কিন্তু তোমাদের সাথে তারা পড়বে, ঠিক আছে। তাহলে এখানে এই যেটা আমি কোর্সটাকে ডিজাইন করেছি তোমরা থাকবে, প্লাস হচ্ছে কি যারা নতুন ক্যান্ডিডেট আসবে তাদের জন্য আমরা আবার নতুন করে ক্র্যাশ কোর্স 2.0, ঠিক আছে, অর্থাৎ তোমরা যে প্রাইম কোর্সে রয়েছো সেই প্রাইম কোর্স হচ্ছে 2.0 আমরা পড়ব। সেখানে আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম যে কি কি আমরা প্রস্তুতি নেব, তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো যে আমরা 1 অগাস্ট থেকে, মানে তার আগে কিন্তু আমরা সমস্ত সিলেবাসটাকে আমরা শেষ করে ফেলবো। শেষ করে দিলে আমরা দেখো এই 1 অগাস্ট থেকে কিন্তু নতুন পুরানো, মানে তোমরা পুরনো যদি কেউ নতুন জয়েন করে তাদেরকে নিয়ে আমরা কি করব, দেখো আমি এই প্ল্যানিংটা করেছি, তোমাদের কালকেও বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ শর্ট সাজেস্টেড থিওরি, এবং সেই যে থিওরিটা আমরা পড়ব সেখান থেকেও আমরা এমসিকিউ ডিসকাশন করব, ঠিক আছে। যেভাবে আমরা ক্লাসে পড়ছি ঠিক একইভাবে সাজেস্টেড থিওরির সাথে সাজেস্টেড এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, এবং যেভাবে তোমরা মক টেস্ট দিতে ঠিক একইভাবে তোমরা মক টেস্ট দেবে, ঠিক আছে, যেভাবে তোমরা মক টেস্ট দিতে ঠিক একইভাবে মক টেস্টও দিবে। এবং সেখানে তোমরা দেখো যে মূলত হচ্ছে কি যেভাবে তোমরা জানো যে আমরা থিওরি প্লাস হচ্ছে কি কোশ্চান, সেই সাথে হচ্ছে রেকর্ডেড ক্লাস যেমনভাবে থাকে সেইভাবেই থাকছে। এবার তোমরা ভাববে না যে তোমাদেরকে আবার নতুন করে ফিস দিতে হবে, এটা যারা মানে নতুন আর কি, নতুনদের জন্য, তারাই যারা জয়েন করবে তাদের জন্য, তোমাদের জন্য নয়। তোমরা যারা রয়েছো তোমরা ওই গ্রুপেই থাকবে এবং এই ক্লাসটা তোমরাও পাবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা কুইক রিভিশন ক্লাস শুরু করব, ঠিক আছে, রিভিশন, তাহলে এই রিভিশন ক্লাসে কিন্তু তোমরা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে, ইনক্লুডেড, ওকে। আর যেহেতু আমাদের শুরু থেকেই আমরা SLST 9-10 এবং 11-12 দুটোকেই একসাথে কভার করছি, তো দুটোকেই একসাথে কভার হবে, ঠিক আছে, দুটোকেই একসঙ্গে কভার করা হবে, ঠিক আছে। এবং যেভাবে তোমরা ক্লাস পাও ঠিক সেইভাবেই ক্লাস চলবে, ঠিক আছে। তো আমার এইটা তোমাদের জানানোর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে যারা মেনলি নতুনদের জন্য কতটা হচ্ছে কি বেনিফিটেড হবে এবারে এসএসসি, সেটা নিয়ে যারা ডাউট প্রকাশ করতে তাদেরকে হচ্ছে কি তোমার বোঝানোর জন্য বা তাদেরকে আমরা বলার জন্য মূলত হচ্ছে কি এই ভিডিওটি, মানে এই থিওরি, মানে এই প্রসঙ্গটি আমি তুললাম আর কি, ঠিক আছে। আর তোমরা সবাই জেনে গেছো যে মানে 60 নাম্বারের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে তোমার হচ্ছে কি তার পাশাপাশি তোমরা জানো সে ডাক পাবে কিনা, কারণ এই পরীক্ষার সাথে একাডেমিক নাম্বার আর ওই যে অভিজ্ঞতা নাম্বারটা যোগ করে তবে গিয়ে সে ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 60, এখানে অভিজ্ঞতার 10, একাডেমিক 10, টোটাল হচ্ছে 80 নাম্বারের উপরে সে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি এই পরীক্ষার নাম্বার 60 নাম্বার যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ,
ঠিক আছে? তাহলে তোমরা আপাতত থিওরির সবাই পড়ছো, ঠিক আছে? তাহলে আমরা আবার মানে আগস্ট মাস থেকে প্রথম থেকেই আমরা শুরু করব কি না এই 2.0, ঠিক আছে? 2.0, ঠিক আছে? এটা আমরা মানে নতুনদেরকেও এখানে ইনভাইট করছি, যারা নতুন, যারা এখনো পর্যন্ত কোনো কোর্সে জয়েন করেনি তারাও থাকছে, প্লাস তোমাদেরকে নিয়ে তোমরাও থাকছো, ঠিক আছে? অবভিয়াসলি তাদের জন্য আলাদা গ্রুপ হবে, তোমরা যে যারা যা মেটেরিয়াল পেয়েছো সে তারা সবটা পাবে না। কি বললাম বুঝতে পেরেছো? মানে এমন তোমরা ভাবো না যে আমরা আগে থেকে জয়েন করলাম বলে আমরা বেশি ফিস দিয়ে আমরা মানে জয়েন করে গেছি, না, এমনটা নয়। তোমাদের সাথে তারা ক্লাস করবে ঠিকই, কিন্তু তারা আলাদা গ্রুপে জয়েন করবে। কি বললাম বুঝতে পেরেছো? বা তাদেরকে আলাদা গ্রুপে জয়েন করানো হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কিছু কোশ্চেন রয়েছে। বলছে উজ্জ্বল বলছে যে এক্সাম কি এসটি এসসি জেনারেল এই তিনটে ক্যাটাগরিকে নিয়ে হবে? দেখো, জেনারেলের ব্যাপারটা তোমাদেরকে বলছি যে ওবিসি ইডাব্লিউএসকে একসাথেই জেনারেলের হিসাবে নিয়েছে। তো সেটা তারা বলেছে যে সুপ্রিম কোর্টের কোনো রায় এলে তাহলে আবার নতুন করে সেখানে নেবে। তো সেটা হচ্ছে কি পরবর্তীকালে আবার কাস্ট অনুযায়ী সিট কিন্তু আপডেট হতে পারে, ঠিক আছে? তো এখন বলা মুশকিল। তবে তোমার হচ্ছে কি এসসি এসটির পাশাপাশি কিন্তু যেহেতু মানে একটা গভর্নমেন্টের নিয়ম আছে যে প্রত্যেকটা কাস্টের একটা ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন থাকে, তো সেগুলো কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তুমি ভাবো না এসসি এসটি আর জেনারেল এই তিনটে কাস্ট থাকবে, এমনটা হবে না। পরবর্তীকালে আবার কাস্ট অনুযায়ী তোমার ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে অরূপ বলছে যে নিউ আনটেন্ড অনেক বাদ যাবে, বিকজ ইন্টারভিউতে 5 to 8 নাম্বার মতো দেবে, শুধু টাকা ডোনেট করার নিউ ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট জব দেবে এই প্রসেসের গেজেট। আর যাই হোক, তোমার হচ্ছে কি কথাগুলো একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? আমি বুঝতে ঠিকঠাক করে পাচ্ছি না, ঠিক আছে? তো আপাতত হচ্ছে কি তোমরা আপাতত এইটুকু ভেবে রাখো, যারা এতদিন ক্লাস করছো বা যারা পড়াশোনা করছো, তোমরা কোনোভাবেই হাল ছেড়ে দিও না। তোমাদের জন্য অনেকটাই সিট কিন্তু বরাদ্দ আছে, এমন নয় যে সবাই যারা মানে চাকরি করতো তারাই পাবে, তার পাশাপাশি কিন্তু অনেকটাই সিট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি তোমরা কিন্তু জিনিসটা হচ্ছে কি তোমরা গুরুত্বভাবে নাও, ঠিক আছে? ক্লাসগুলোকে গুরুত্বভাবে নাও, ক্লাসগুলো মন দিয়ে করো। চলো, আমি আর এই বিষয়ে আর কথা বলছি না, এবার আমরা চলে যাব আজকে আমাদের আলোচনার বিষয়ে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, আজকে যেটা এনভায়রনমেন্টাল ফিজিওলজি রয়েছে, যারা এসএলএসটি 9-10 রয়েছে তোমরাও কিন্তু থাকতে পারো। কেন থাকতে পারো না, তার কারণ হচ্ছে কি এখানে এই যে দেখতে পাচ্ছ যে টক্সিকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ আছে না, এই জায়গা থেকে কিন্তু 9-10-এরও কোশ্চেন আসে। প্লাস হচ্ছে কি দেখো সোশ্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে টপিকস রয়েছে এখানে, এই জায়গা থেকেও তোমাদেরও কোশ্চেন আসে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা কেউ থাকলেও থাকতে পারো। শুধুমাত্র এই যে জি ফোর্স এই ব্যাপারটা হচ্ছে কি শুধুমাত্র 9, 11, 12 থেকেই কোশ্চেন দেয়, বাকিগুলো থেকে 9-10-এর কোশ্চেন থাকলেও থাকে, ঠিক আছে? কারণ তোমরা জানো এই যে ক্যাডমিয়াম, মার্কারি, লিড, রেডিয়েশন হ্যাজার্ডস, এগুলো থেকে কি ডিজিজ হয়, এটা 9-10-এর কোশ্চেনও আসে। তো ওতে হচ্ছে কি তোমরা কেউ চাইলে যারা 9-10 রয়েছে তোমরা কিন্তু ক্লাসটা করতে পারো, ঠিক আছে? চলো দেখো, এবার হচ্ছে কি প্রসঙ্গক্রমে দেখো এনভায়রনমেন্টাল ফিজিওলজি, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ফিজিওলজিতে আমাদেরকে অনেক কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি এফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তোমরা যে বলছো নেগেটিভ কথা আমি বলতে না বলি, তাও তোমরা বলছো, বিশেষ করে অরূপ বারিক বলছে, সুমিত বারিক, ঠিক আছে? তো তোমাকে বলছি দেখো, বিশেষ করে এখন যারা মানে কেউ টাকা দিতে গেলেও 20 বার ভাববে, তাই না? 10 বার ভাববে যে আমি দিব কিনা। কেন বলছি, তার হালটা কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? তো ওতে হচ্ছে কি এবারে ওই নেগেটিভ জিনিসটা মনে হয় ভাবাটা ঠিক হবে না, ঠিক আছে? এই নেগেটিভ জিনিসটা ভাবাটা ঠিক হবে না। পুতুল বলছে কটা ফর্ম ফিল আপ হয়েছে, আমি দেখালাম তো। এটা তো সাবজেক্ট ওয়াইজ এখনো পর্যন্ত দেয়নি, তবে 9-10-এর হচ্ছে কি তোমার আবেদন জমা পড়েছে 3,29,650। এটা হচ্ছে কি অল ওভার সাবজেক্ট। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আলাদা করে কোনো ডেটা আমি পাইনি। আর 2,54,000 মতন এটা ফর্ম ফিল আপ হয়েছে 11-12, ঠিক আছে? 9-10-এ হয়েছে 3,30,000 মতন ধরে নাও, আর এখানে ধরে নাও যে 2,54,000 হচ্ছে 11-12। এটা অল ওভার সাবজেক্ট, ঠিক আছে? এখানে লাইফ সায়েন্সের ডেটা আমি কিন্তু পাইনি, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এটা অল ওভার সাবজেক্ট হিসাবে তুমি ধরতে পারো। কেমন বুঝতে পারলে কি বললাম? দেখো, তো অতএব হচ্ছে কি দেখো, এবারে যারা ভাবছো যে টাকার পয়সার ব্যাপারটা যারা বলছো, তো এখন কিন্তু কেউ টাকা দিতে গেলে 20 বার ভাববে, ঠিক আছে? কেননা
যা পরিস্থিতি তাদের সঙ্গে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তারা, তাই না, না তারা গিলতে পারছে, না তারা হচ্ছে কি হজম করতে পারছে, তাই না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। চলো দেখো এবার হচ্ছে কি, দেখো চলো এবার হচ্ছে কি আর বেশি ওই সমস্ত কথাগুলো না বলে একদম শতদ্রুতা একদম ঠিক বলেছে যে 60-60 টার্গেট হচ্ছে কি করবো, ঠিক আছে, একদম 60-এ তোমরা 60 টার্গেট নিয়ে চলো, 60-এ তোমরা 60 নিয়ে চলো, এটাই হচ্ছে তোমাদের টার্গেট, এটাই তোমাদের টার্গেট, যে 60-এ 60 নিয়ে চলাটাই ভালো। দেখো এবার হচ্ছে কি, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয়ে, এনভায়রনমেন্টাল ফিজিওলজি, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ফিজিওলজিতে তোমরা দেখতে পাচ্ছ যে চরম পরিবেশে শারীরবৃত্তীয় পরিবর্তন, ঠিক আছে, চরম পরিবেশে শারীরবৃত্তীয় কী কী পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, হাইপারবোলিক কন্ডিশন, আর হচ্ছে কি তোমার হাইপোবোলিক কন্ডিশন এবং হাইপারবোলিক কন্ডিশনস, এবং হচ্ছে কি দেখতে পাচ্ছ তাহলে এই যে 4টি কন্ডিশন কথা বললাম, অর্থাৎ যদি কোনো একটা মানে মানুষ বা কোনো একটা অ্যানিমেল হট কন্ডিশনে থাকে বা কোল্ড কন্ডিশনে থাকে বা হাইপোবেরিক, হ্যাঁ, মানে হাইপোবেরিক মানে হচ্ছে কি কোনো উঁচু স্থানে আর কি, আর হাইপারবেলিক মানে হচ্ছে কি তোমার গভীর সমুদ্রেতে থাকে, মানে ভূপৃষ্ঠ থেকে নিচে থাকে, তাহলে তার মধ্যে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো আসছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে, কি কি শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো আসছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। চলো প্রথমে বলছে দেখো যে হট এনভায়রনমেন্ট। তো হট এনভায়রনমেন্ট মানে কি না, হট এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি দেখো যে উচ্চ তাপমাত্রা। তো দেখো যখন হচ্ছে কি তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, ঠিক আছে, যখন টেম্পারেচারটা অনেকটা বেশি হয়, যেমন মরুভূমি অঞ্চলে, তখন দেখো কয়েকটি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যাতে তাপ নিয়ন্ত্রণ বজায় থাকে। তার জন্য হচ্ছে কি আমরা দেখতে পাই যে কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন বা চেঞ্জেস আমরা দেখতে পাই। কি হয়, তো প্রথমে দেখো আমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকি, এখানেও কিন্তু টেম্পারেচারটা অনেকটা গ্রীষ্মকালে অনেকটা বেড়ে যায়, তাই তো। তো সেক্ষেত্রে কি হয়, তাহলে যখন টেম্পারেচার বেড়ে যায় তখন হচ্ছে কি অভিযোজন আমরা দেখতে পাই। তো দেখো প্রথমে দেখো বলছে যে ঘাম নিঃসরণ হয়, সোয়েটিং হয়, তাই না, সোয়েটিং হবে বা ঘাম নিঃসরণ হবে। তো দেখো ত্বকের মাধ্যমে ঘাম নিঃসরণ হয়, যা বাষ্পীভবনের মাধ্যমে তাপ কমায়, ঠিক আছে। তো বাষ্পীভবনের মাধ্যমে কি করে তাপটাকে কমিয়ে দেয়। দেখো তাহলে কি বললাম, তাহলে তোমার বাষ্পীভবনের মাধ্যমে তাপ কিন্তু কমায়, ঠিক আছে। এবার দেখো বলছে যে ভেসোডাইলেশন ঘটে, এটাও তোমরা পড়েছো যে দেখো চামড়ার রক্তনালীগুলি কি হয় না প্রসারিত হয়, তাই না, মানে যখন প্রসারিত হয় তাকে আমরা ভেসোডাইলেশন বলি, ফলে ত্বকে বেশি রক্ত প্রবাহিত হয় এবং তাপ বিকিরণ বাড়ে, হ্যাঁ, টেম্পারেচার বিকিরণটা বেড়ে যায়। আচ্ছা, খুব ভালো কথা। আর কি হয় না বলছে দেখো শরীরে জল এবং লবণ হ্রাস করে যায়, ঠিক আছে, শরীরে যেহেতু বাষ্পীভবন ঘটছে, মানে তোমার হচ্ছে কি তখন কি হবে, ঘাম নিঃসরণ ঘটছে, তাহলে ঘামের মাধ্যমে এই যে জল এবং ইলেকট্রোলাইটসগুলো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি হয় না উষ্ণতা অভিযোজন, অর্থাৎ হিট অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ তোমরা জানো দীর্ঘমেয়াদী গরমে থাকার ফলে ঘাম নিঃসরণ দক্ষ হয় এবং শরীরে লবণ রক্ষা করতে হচ্ছে কি শেখে। দেখো তাহলে কি বললাম, তাহলে প্রথম কথা হচ্ছে কি আমরা দেখতে পেলাম 4টি কন্ডিশন হবে যখন কোনো অ্যানিমেল হট এনভায়রনমেন্টে বা উচ্চ তাপমাত্রা প্রযুক্ত পরিবেশে থাকবে। প্রথমে কি বললাম, সোয়েটিং হবে, ঘাম নিঃসরণ ঘটবে, ভেসোডাইলেশন ঘটবে, চামড়ার রক্তনালীগুলি প্রসারিত হবে, তারপর দেখতে পাচ্ছ শরীরে জল এবং লবণের হ্রাস ঘটবে, ঠিক আছে। তারপরে দেখো হিট অ্যাকুমুলেশন, অর্থাৎ উষ্ণতা অভিযোজন ঘটবে, ঠিক আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে উষ্ণতায় অনেকদিন থাকলে তার কিন্তু শরীর ওই উষ্ণতার সাপেক্ষে নিজেকে মানিয়ে নেবে। এবারে দেখো কিছু ডিজিজ হয়, ঠিক আছে, যদি হট এনভায়রনমেন্টে বা হট মানে তোমার টেম্পারেচারে থাকা হয় তাহলে কি হচ্ছে না কিছু ডিজিজ হয়। প্রথমে ডিজিজ হয় কি না দেখো হিট তোমার হচ্ছে কি এক্সুশন মানে তাপ ক্লান্তি হয়, আর কি হয় না হিট স্ট্রোক হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ জীবনহানিকর হতে পারে হিট স্ট্রোক। তোমরা অনেকেই এই টার্মের সঙ্গে পরিচিত, বিশেষ করে গরমকালে দেখবে প্রচুর যখন ঘাম দেয় তাহলে অনেকের ক্ষেত্রে দেখবে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো এবার দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যে উচ্চ তাপমাত্রায় থাকলে কি কি সমস্যাগুলো হয়। এবারে আমরা দেখব যে হচ্ছে কি তোমার নিম্ন তাপমাত্রা অর্থাৎ কোল্ড এনভায়রনমেন্টে থাকলে কি কি সমস্যাগুলো হয়। তো দেখো বলছে শীতে প্রধানত স্নায়ু ও বিপাকে প্রভাবিত হয়, ঠিক আছে, মানে টেম্পারেচার যখন কম থাকে অর্থাৎ যখন শীত মানে প্রধান দেশ, তখন আমরা কি দেখতে পাচ্ছি না সেখানে কি হয় না তোমার হাইপোথার্মিক একটা কন্ডিশন তৈরি হয়। তো তখন প্রথমে হচ্ছে কি দেখো সিভিং থার্মোজেনেসিস, অর্থাৎ শরীর মানে কাঁপা শুরু করে দেয়,
ঠিক আছে, স্বতঃস্ফূর্ত পেশি সংকোচনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত পেশি সংকোচনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। আচ্ছা, ভেসো কনস্ট্রিকশন হয়, তাই না? তাহলে যেমন গরমে দেখলে কি গো, গরমে হচ্ছে ভেসো ডাইলেশন ঘটছে, আর শীতে কি হচ্ছে না, ভেসো কনস্ট্রিকশন ঘটছে। এটা মনে হয় কোথাও আমরা একটা পড়েছি, তাই না? আমরা মূলত হচ্ছে কি এই যে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশনে আমরা পড়েছিলাম, তাই তো? যারা তোমরা রেগুলার বেসিসে ক্লাস করেছো তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন পড়েছিলাম, ওই চ্যাপ্টারতে পড়েছিলাম যে যখন হচ্ছে কি তোমার হাই টেম্পারেচারে থাকলে বা লো টেম্পারেচার থাকলে কি পরিবর্তনগুলো হয়, সেখানেও আমরা পড়েছিলাম। এখানেও দেখো সিভিং হচ্ছে, মানে শরীর কাঁপছে, ভেসো কনস্ট্রিকশন হচ্ছে ঠান্ডায় থাকলে। আবার কি হচ্ছে, ব্রাউন এডিপোস টিস্যু যেগুলো রয়েছে সেগুলো বলছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে তাপ উৎপন্ন করে দেয়। ঠিক আছে, তাহলে যখন কোল্ড এনভায়রনমেন্টে কেউ থাকে তখন কি হয় না, দেখো না তোমার বলছে যে যে ব্রাউন টিস্যু এডিপোস টিস্যু যেগুলো থাকছে সেগুলো কি হয় না তোমার হচ্ছে কি অক্সিডেশন তোমার হচ্ছে ঘটে, সেখান থেকে টেম্পারেচার তৈরি করে নেয়। আর কি হয় না, কোল্ড অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ কি হয়, ঠান্ডার অতিরিক্ত ঠান্ডাতে বারবার থাকলে সে শারীরিক উত্তাপ হচ্ছে কি দক্ষতা, উৎপাদন দক্ষতাটাকে কিন্তু বাড়িয়ে নেয়। অর্থাৎ তার হচ্ছে কি একটা কি বলবো যে সে তোমার হচ্ছে কি ওখানে অভিযোজিত হয়ে যায়। ঠিক আছে, ওই পরিবেশে থাকলে সে অভিযোজিত হয়ে যায়। এবার বলছে দেখো এখানে কি কি ডিজিজ হতে পারে না, ডিজিজ দেখো ফ্রস্ট বাইট হতে পারে। ঠিক আছে, বলছে যে তুষারপাতে অঙ্গ প্রত্যঙ্গ জমে যায়, যেটাকে আমরা ফ্রস্ট বাইট বলি। আর হচ্ছে কি তোমার হাইপোথার্মিয়া, কি হয় না শরীরের তাপমাত্রা দেখো 25 ডিগ্রির নিচে কিন্তু চলে যায়, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কিন্তু চলে যায়, তাকে আমরা হাইপোথার্মিয়া কন্ডিশন বলি। দেখো তাহলে আমরা বেসিক্যালি এখানে দুটো জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে কি না, একটা আমরা দেখলাম যে যে উচ্চ তাপমাত্রায় থাকলে বা হাই টেম্পারেচার থাকলে কি সমস্যা হয়, আর তার পাশাপাশি আমরা দেখলাম যে লো টেম্পারেচারে থাকলে, ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে কি যখন আমরা নিম্ন তাপমাত্রা বা কোল্ড এনভায়রনমেন্টে থাকি তখন আমাদের মধ্যে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো বা কি কি ফিজিওলজিক্যাল পরিবর্তনগুলো হয়, তো সেই জিনিসগুলো আমরা দেখলাম। তো তোমরা একটু কমেন্টে জানাও তো বুঝতে পারলে কিনা। চলো এবার তাহলে আমরা দেখে নিলাম যে হট টেম্পারেচার এবং কোল্ড টেম্পারেচারের কি পরিবর্তনগুলো হয়। এবারে আমরা দেখব, দেখো এবার আমরা দেখব যে উচ্চ কোন হচ্ছে কি তোমার উচ্চতায়, ঠিক আছে, হাইপোবেরিক কন্ডিশন। ঠিক আছে, হাইপোবেরিক কন্ডিশন, হাইপোবেরিক মানে কি না, যখন হচ্ছে কি আমরা ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে চলে যাই সেই কন্ডিশনটাকে বলা হয় কি হাইপোবেরিক কন্ডিশন। ঠিক আছে, হাইপোবেরিক কন্ডিশন অর্থাৎ বলছে তোমরা নিশ্চয়ই জানো যে যদি ভূপৃষ্ঠ থেকে আমরা অনেক উঁচুতে চলে যাই তাহলে সেখানে বায়ুচাপ কমবে না বাড়বে বলো? তাহলে যদি হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে আমরা অনেকটা উঁচুতে চলে যাই তাহলে বায়ুচাপ কমবে না বাড়বে? তাহলে বায়ুচাপ হচ্ছে কমবে, তাহলে বায়ুচাপ হচ্ছে কমবে। ঠিক আছে, বায়ুচাপ হচ্ছে কমবে। তো দেখো তাহলে বায়ুচাপ কমলে তাহলে সেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমবে না বাড়বে? তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা আছে কমবে, অক্সিজেনের কনসেন্ট্রেশনও কমবে, তাই তো? ব্যাস, এবার দেখো তাহলে যদি হচ্ছে কি কোনো একটা এনভায়রনমেন্টের অ্যাটমসফিয়ারিক প্রেসার লো হয় এবং তার পাশাপাশি অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলে আমরা এখান থেকে ইমাজিন করতে পারি যে কি কি সমস্যা হতে পারে, তাই তো? একটা আমরা ধারণা করতে পারি যে সেখান থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? প্রথম যে সমস্যা হতে পারে তার নাম কি হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মিন্স না যখন হচ্ছে কি দেখো বায়ুতে অক্সিজেনের আংশিক চাপ কম, ঠিক আছে, তো তখন হচ্ছে কি তোমার অক্সিজেন সরবরাহ কমে যায়, তাই না? তাহলে হচ্ছে কি যখন হচ্ছে কি কোনো কোষের মধ্যে বা টিস্যুর মধ্যে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন ইজ ডিক্রিজ, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? হাইপোক্সিয়া, তাই না? কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে রেসপিরেশন হয়, তাই না? তো সেখান থেকে এটিপি তৈরি হয়। তাহলে যদি অক্সিজেন না পৌঁছায় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা হাইপোক্সিয়া বলবো। আর কি হয় না, বলছে হাইপার ভেন্টিলেশন, অর্থাৎ বলছে দেখো আমাদের শরীর চেষ্টা করবে কি, আমাদের রেসপিরেটরি সিস্টেম চেষ্টা করবে যাতে বডিতে অক্সিজেনের ডিমান্ড যাতে হচ্ছে কি তোমার না হয়, মানে ডিমান্ড যাতে হচ্ছে কি তোমার বজায় থাকে,
অর্থাৎ অক্সিজেনের হচ্ছে ঘাটতি যাতে না ঘটে, তাহলে হাইপোক্সিয়া কন্ডিশনটাকে বাড়ানোর মানে ওভারকাম করার জন্য বডি চেষ্টা করবে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। তো এই জন্য দেখো বলছে শরীর অক্সিজেনের ঘাটতি কাটাতে দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন আমরা কন্ডিশন দেখতে পাবো। ঠিক আছে, মানে দেখবে হাঁসফাঁস করতে থাকবে, তাই না, হাঁসফাঁস করবে। আর কি হবে না বলছে এরিথ্রোপয়েটিন নিঃসরণ করবে। হোয়াট ইজ এরিথ্রোপয়েটিন? বলছে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন নিঃসৃত হয়ে আমাদের রক্তে আরবিসির পরিমাণটাকে বৃদ্ধি করিয়ে দেবে। ঠিক আছে, ভালো করে শোনো, যারা 9-10 রয়েছে তোমরাও শোনো বাবা, কারণ এগুলো তোমাদেরও কাজে লাগবে। কারণ রেসপিরেটরি সিস্টেমে প্লাস হচ্ছে কি তোমরা যে বডি টেম্পারেচার এবং স্কিন যেটা পড়েছিলে সেখানে সঙ্গেও রিলেটেড। ঠিক আছে, তো তোমরা যারা 9-10 রয়েছো তোমরা ক্লাসটা করো। ঠিক আছে, আমি তোমাদেরকেও বলছি ক্লাসটা করতে, কারণ তোমাদেরও লাগবে। তাহলে কি বললাম, যখন হচ্ছে কি আমরা খুব উঁচু জায়গায় চলে যাই, যেহেতু সেখানে বায়ুচাপ কমে, তার পাশাপাশি তোমাদেরকে বলা হলো যে যেহেতু সেখানেও আমরা অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে বডি সার্ভাইভ করার জন্য আরবিসি পরিমাণটাকে তৈরি করতে মানে আরবিসি প্রোডাকশনটাকে বাড়ানোর চেষ্টা করবে। আর আরবিসি পরিমাণটা বাড়ানোর জন্য কি হচ্ছে দেখো, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন বলে একটি নিঃসরণ ঘটছে। ও কি করছে না আরবিসি বৃদ্ধি করে, ঠিক আছে, এবং অক্সিজেন বহন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই কারণে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে সমতল ভূমিতে থাকি, ঠিক আছে, আমরা যে সমতল ভূমিতে থাকি, ঠিক আছে, এবারে বলো দেখি জলপাইগুড়ি, দার্জিলিং ওই সাইডে কেউ ক্লাস করছো? আছে, কিছুজন আছে। জলপাইগুড়িতে কেউ আছো, ক্লাস করছো? কেউ আছে? এই যে দেখো, এই যে উত্তম আছে, এই যে দিয়া আছে, এবং হচ্ছে দেখো এই যে অঙ্কুর আছে। তাহলে এদের যদি আমরা টোটাল আরবিসি কাউন্ট করি, আমাদের যদি আরবিসি কাউন্ট করি, তাহলে কি হবে, ওদেরটা হচ্ছে কি আমাদের থেকে বেশি হবে, আমাদেরটা তুলনামূলকভাবে একটু কম হবে। কেন না, তারা যেহেতু তুলনামূলকভাবে আমাদের থেকে একটু হলেও হাই অল্টিটিউডে তারা বসবাস করছে, তাহলে তাদের শরীরে হচ্ছে কি আরবিসির কাউন্টটা কিন্তু আমাদের থেকে বেশি। ঠিক আছে, যদিও তাদের অ্যাক্লিমেটাইজেশন হয়ে গেছে, তাই না, তারা থেকে থেকে হচ্ছে কি এদের পরিমাণটা কিন্তু তারা অ্যাডাপ্টেড হয়ে গেছে, তবে আমাদের থেকে তাদের কিছু বেশি হবে। কি বললাম বুঝতে পারলে? বা ধরো তোমাকে আমি আর একটা জিনিস বলছি, ধরো তুমি এই মুহূর্তে এখন বাড়িতে আছো, এখন তুমি আরবিসি কাউন্ট করালে, এবারে করার পরে তুমি কি করলে না, এই যে বলছে সিকিম কিংবা গ্যাংটক ঘুরতে গেলে, তো সেখানে প্রায় তুমি হচ্ছে 1 মাস ঘুরে চলে এলে। তুমি যখন ঘুরে এসে যদি আরবিসি কাউন্ট করাবে, তাহলে তোমার কিন্তু আরবিসি হচ্ছে কি তোমার বেড়ে যাবে। ঠিক আছে, কেন না, যেহেতু তুমি হচ্ছে কি হাই অল্টিটিউডে গেছো, সেখানে বায়ুর চাপ কম, অক্সিজেনের হচ্ছে কনসেন্ট্রেশন কম, আমাদের বডিতে তখন কি হবে, আরবিসি অলরেডি হচ্ছে কি তোমার সেখানে তৈরি হবে বেশি পরিমাণে, এবং সে অক্সিজেনের বহন ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো আমার এই ব্যাপারটা যারা আমি যে কথাগুলো বলছি তোমরা সবাই বুঝতে পারলে তো? তোমরা সবাই বুঝতে পারছো তো? আমি যেটা বললাম তোমরা সবাই বুঝতে পারছো তো? দেখো, যদি কারো সমস্যা হয় তাহলে কিন্তু বলবে তোমরা। ঠিক আছে, দেখো এবার বলছে কি না হিমাটোক্রিট বৃদ্ধি। হিমাটোক্রিট বলছে দেখো যে রক্তের সান্দ্রতা বাড়বে, যা দীর্ঘমেয়াদী হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে হিমাটোক্রিটটাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে হিমাটোক্রিটটাকে বাড়িয়ে দেবে। শুভম পাল, তোমার প্রতিটা জিনিস প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তোমাকে শুধু রিপিট বলতে হবে, তাই না? তুমি কি শুনো না নাকি? তোমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা দিন যখন আমি জিজ্ঞাসা করব সবাই বুঝতে পারলে তো, তখন তুমি কি বলো কিন্তু আরেকবার বলো। তাহলে তুমি মনে হয় স্লো না, তাই তো? আমি তোমাকে ফলো করি, তুমি কিন্তু প্রত্যেক দিনই বলো। দেখো এবার বলছে দেখো, এবার তাহলে যখন হচ্ছে কি হাই অল্টিটিউডে কেউ থাকে, তাহলে সেখানে তুমি কেন দেরি করে জয়েন করবে কেন? তুমি কি জানো না যে 9:30টার সময় ক্লাস হয়? তুমি জয়েন করবে দেরি করে কেন? হ্যাঁ, জয়েনটা দেরি করে করবে কেন? তোমাদের তো ক্লাস 9:30টার সময়, তোমরা তো জানো যে এটা তো বরাদ্দ ক্লাস। এমন নয় যে আমরা আজকে একদিন ক্লাস নিলাম, কালকে একদিন ক্লাস নিলাম, সেরকম তো নয়। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু শিডিউল অনুযায়ী প্রত্যেক দিন রাতে 9:30টার সময় শুরু হয়, তাই না? 1 মিনিট তো এপাশ সেপাশ তো হয় না বাবা, তাই না? হলে তো আমি আগে থেকে বলে দিই, হলে কিন্তু হচ্ছে আমি আগে থেকে বলে দিই, তাই না? দেখো এবার বলছে কি ডিজিজ হচ্ছে দেখো, তো বলছে দেখো অ্যাকিউট মাউন্টেন সিকনেস হবে যদি কেউ হাই অল্টিটিউডে চলে যায়, তাহলে তার অ্যাকিউট মাউন্টেন সিকনেস হবে, মানে কিছু বমি বমি ভাব পাবে, মাথা ঘুরবে, শ্বাসকষ্ট হবে। এটাকে আমরা এক কথায় কি বলি, অ্যাকিউট মাউন্টেন সিকনেস। আর কি হয় না দেখো, বলছে হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা হতে পারে, তাই না? পালমোনারি ইডিমা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে।
হাই অল্টিটিউড হচ্ছে সেরিব্রাল ইডিমা হতে পারে, এই ডিজিজগুলো আমরা দেখতে পাই। চলো এবার বলছে আবার একটা সমস্যা কি না, যদি হাইপারবেরিক কন্ডিশন মানে কি গভীর সমুদ্রে, ঠিক আছে, তোমরা মেরিন ড্রাইভ কেউ করেছো? কেউ করেছো কি? যদি কেউ করে থাকো তাহলে সেখানে দেখবে যে তোমাকে কিন্তু হচ্ছে কি করবে না, এই সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা নিচের দিকে নামিয়ে দেবে, তাই তো? তো সেখানে বলছে জলের গভীরে যেতে থাকলে বায়ুচাপ অনেকটা বেড়ে যায়, তাই না? এটাকে আমরা কি বলি না, এটাকে বলি হাইপারবেরি কন্ডিশনস, ঠিক আছে? তাহলে হাইপারবেরি কন্ডিশন হচ্ছে কি জিনিস না, যখন হচ্ছে কি আমরা সমুদ্রের নিচে বা যদি যাই তাহলে সেখানে বায়ুর চাপটা বেড়ে যাবে, তো সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, হাইপারবেরি কন্ডিশনস, ঠিক আছে? স্কুবা ড্রাইভিং ওটা আলাদা জিনিস। দেখো তাহলে এটা হচ্ছে, দেখো বায়ুচাপটা, তাহলে বিশেষ করে দেখবে যারা হচ্ছে কি দেখবে এই যে প্রবাল যারা কালেক্ট করে, তাই না, দেখবে তারা কি হয় না গভীর সমুদ্রের নিচের দিকে নামে, বা যারা রেস্কিউ করে আর কি, ঠিক আছে, তারা হচ্ছে নিচে নামে, তো তখন হচ্ছে বায়ুর চাপটা কিন্তু কি হয় না, হ্যাঁ ডুবুরি ঠিকই বলেছো, তাহলে তখন হচ্ছে বায়ুর চাপটা অনেকটা বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে দেখো কি ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো বা প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাই। তো বলছে দেখো ইনক্রিজড পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাসেস, অর্থাৎ বলছে নাইট্রোজেন এবং অক্সিজেনের চাপ কিন্তু আমরা বেড়ে যেতে দেখি, ঠিক আছে, নাইট্রোজেন এবং অক্সিজেনের চাপটা বেড়ে যায়, ঠিক আছে। আর কি বলছে দেখো, এই যে নেক্রোটিক এফেক্ট অফ নাইট্রোজেন, মানে যদি হচ্ছে কি নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে সেখানে নাইট্রোজেন কি হবে, আমাদের শরীরের মধ্যে ঢুকে যাবে, তাহলে তখন কি হয় দেখো উচ্চ নাইট্রোজেন চাপ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চেতনাহানি ঘটতে পারে। মানে তুমি জানো কি যে তোমরা বললে যে যদি কেউ হচ্ছে কি এই যে ডুবুরি, তারা কিন্তু মানে যদি জলের নিচে দীর্ঘক্ষণ থাকে তাহলে সেখানে এই নাইট্রোজেনের কনসেন্ট্রেশন হচ্ছে কি ইনক্রিজ করার কারণে তার বডির মধ্যে একটা টক্সিসিটি তৈরি করবে নার্ভাস সিস্টেমের মধ্যে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, তাহলে সে কি হয়ে যাবে না, সে হচ্ছে কি মানে তোমার হচ্ছে অবচেতন হয়ে যাবে, হ্যাঁ, চেতনাহানি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো, তাহলে কেন না, যেহেতু সেখানে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বেশি, আর নাইট্রোজেন যদি আমাদের ব্লাডের সাথে রিয়েক্ট করে যায় তাহলে টক্সিক হয়ে যাবে, তাহলে সেখানে কিন্তু চেতনাহানি হয়ে যাবে। তার পাশাপাশি বলছে দেখো অক্সিজেন টক্সিসিটি, অর্থাৎ দীর্ঘ সময় বেশি O2 চাপে থাকলে সেলুলার ড্যামেজ হতে পারে, ঠিক আছে। তাহলে কি হতে পারে, তোমরা কি এটা জানতে যে O2 কনসেন্ট্রেশন বেশি যদি থাকে কোনো পরিবেশে, তাহলে সেখানে যদি তুমি থাকো তাহলে বেশি O2 থাকলে কিন্তু আমাদের সেলুলার ড্যামেজ হতে পারে, বুঝতে পারলে? বেশি O2 থাকলেও আবার সেলুলার ড্যামেজ হতে পারে, ঠিক আছে। মানে এমন নয় তুমি যে ভাববে না যে অক্সিজেন বেশি থাকলে তোমার ভালো, ঠিক আছে, তোমরা যদি কেউ ভাবো যে অক্সিজেন বেশি থাকলে আমার ভালো, না, অক্সিজেনের বেশি থাকলেও সমস্যা, ঠিক আছে, অক্সিজেনের বেশি থাকলে সেলুলার ড্যামেজ হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে দেখো, বলছে কম্প্রেশন সিকনেস, অর্থাৎ দ্রুত উপরে উঠলে রক্তে গ্যাসের বাবল তৈরি হয়, ফলে যন্ত্রণা ও মৃত্যু হতে পারে। কি হতে পারে দেখো না, যখন হচ্ছে দ্রুত উপরে উঠবে, মানে যখন নিচে থাকলো মানে গভীর সমুদ্রের দিকে গেছে, সেখান থেকে উপরে উঠছে, তখন বলছে রক্তের মধ্যে একটা গ্যাসের বাবল তৈরি হয়, কেন না, যেহেতু যে নাইট্রোজেন কনজামশন হয়ে গেছে শরীরে, তাহলে নাইট্রোজেন কনজামশন হয়ে গেলে শরীরের মধ্যে দেখো বাবল তৈরি হচ্ছে, বাবল কিসের না, রক্তের মধ্যে, তো সেখান থেকে যন্ত্রণা হতে পারে, খুব পেন হতে পারে, এবং সেখান থেকে হচ্ছে কি তোমার মৃত্যুও ঘটতে পারে, হ্যাঁ, ডেথ হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখো তাহলে কি কন্ডিশন বললাম, দেখো আমাদের 4টি কন্ডিশন বললাম, একটা হচ্ছে কি হাই টেম্পারেচার, একটা লো টেম্পারেচার, হাই অল্টিটিউড এবং লো অল্টিটিউড। তাহলে হাই টেম্পারেচারে কি হয়, লো টেম্পারেচারে কি হয়, উচ্চতায় কি হয়, আবার হচ্ছে কি তোমার গভীর সমুদ্রে কি হয়, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের জন্য দেখো আমি একটা ছকও করে দিয়েছি, ঠিক আছে, দেখো বলছে দেখো 4টি পরিবেশ, একটা দেখো পরিবেশ যদি হচ্ছে কি হট হয়, গরম, কোল্ড হয়, এটা হচ্ছে তোমার হট, এটা হচ্ছে তোমার কোল্ড, এটা দেখতে পাচ্ছ উচ্চতা বেশি, আর এটা হচ্ছে উচ্চতা কম। তো এই জন্য দেখো এখানে করে দেওয়া হয়েছে, এখানে তোমাকে সংক্ষেপে করে দেওয়া হয়েছে। তাহলে দেখো গরম বেশি থাকলে অতিরিক্ত তাপ, সেখানে বলছে ঘাম দেবে, মানে সোয়েটিং হবে, ভ্যাসোডাইলেশন ঘটবে, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি। আবার দেখো ঠান্ডাতে থাকলে দেখো তাপের অভাব ঘটবে, সিভিং হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, হাইপোথার্মিয়া হতে পারে, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছ উচ্চতায় থাকলে তাহলে বায়ুর চাপ কমে যাবে, বিশেষ করে অক্সিজেনের চাপ কমে যাবে, হাইপার ভেন্টিলেশন ঘটবে, আরবিসি প্রোডাকশনটা বেড়ে যাবে, ঠিক আছে। এবং জিনিসগুলো হয় AMS, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার HAPE, তারপর হচ্ছে তোমার HACE, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর কি হয় দেখো, বলছে গভীর জলে থাকলে
তাহলে দেখতে পাচ্ছ বেশি গ্যাস তোমার হচ্ছে থাকছে কি O2 বেশি কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন নেক্রোসিস হতে পারে বা O2 টক্সিসিটি হতে পারে। বলছে দেখো ডিকম্প্রেশন সিকনেস আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই ছকটা পড়লেই মানে এতক্ষণ যেটা আমি থিওরি পড়ালাম তোমরা যদি এই ছকটা কেউ পড়ো বা এই টেবিলটা যদি কেউ পড়ো তাহলে পুরো জিনিসটা কিন্তু জিস্ট আকারে এখানে লেখা আছে। ঠিক আছে, জিস্ট আকারে লেখা আছে। তোমাদের যেটা আমি এই যে 2.0 যে লঞ্চ করছি, ঠিক আছে, তাতে আমরা এই ধরনের জিনিসই পড়বো। ঠিক আছে, মানে পুরো ডাইজেস্টিভ পোর্শনগুলো সেখানে থাকবে, বুঝতে পারলে? শুধুমাত্র যেখানে তোমার হচ্ছে কি ওই ইয়েগুলো তোমার হচ্ছে কি যেখানে শুধুমাত্র এইভাবে ছোট ছোট জিনিস থাকবে, অর্থাৎ সামারাইজড কন্ডিশনে আমরা রিভাইজ ক্লাসটা দেবো আর কি। ঠিক আছে, যে রিভাইজ ক্লাসটা হবে বা যে আমরা হচ্ছে কি তোমার হচ্ছে কি বলবো রিভিশন ক্লাসটা যে চলবে 2.0 আগস্টের প্রথম থেকে, তো সেখানে আমরা কিন্তু এরকম রিভিশনই পড়বো। অর্থাৎ শুধুমাত্র এরকম টেবিল থাকবে, ডায়াগ্রাম থাকবে, টেবিল রিলেটেড কোশ্চেন থাকবে। ঠিক আছে, এরকম করেই থাকবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আলাদা নোট তো অবভিয়াসলি দেবো, আলাদা নোট দেবো। ঠিক আছে, নোটের ভলিউম কম হবে, নোটের ভলিউম কম হবে। ঠিক আছে, কারণ যেগুলো হচ্ছে কি তোমার শুধুমাত্র একদম 2-3টে চ্যাপ্টারের হচ্ছে কি তোমার সাজেস্টেড পোর্শনগুলো ওখানে থাকে। চলো এবার দেখো, বলছে উচ্চ তাপমাত্রা এবং এই যে উচ্চ হচ্ছে কি তোমার হাই অল্টিটিউডে, ঠিক আছে, কি সমস্যা হতে পারে? ঠিক আছে, মানে কি অভিযোজন হতে পারে? ঠিক আছে, বলছে দেখো হিট রেস অ্যান্ড অ্যাকুমুলেশন ইন হাই অল্টিটিউড অ্যান্ড টেম্পারেচার এক্সট্রিম। বলছে দেখো হিট রেস কি জিনিস, তাপজনিত চাপ কি না, বলছে তাপজনিত চাপ হচ্ছে কি দেখো এমন এক ধরনের শারীরিক অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যর্থ হয় এবং দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে হিট রেস কাকে বলছি না, যেখানে বলছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যর্থ হয়ে যায়, মানে কোনো টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারছে না এবং অভ্যন্তরীণ তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়, মানে অনেকটা বেশি হয়ে যায়। তো এটাকে আমরা কি বলি, হিট রেস বলি। তাহলে হিট রেস ব্যাপারটা বুঝতে পারলে, যখন এতটাই টেম্পারেচার বেড়ে যায় আমাদের যে টেম্পারেচার যে কন্ট্রোল যে সিস্টেমটা রয়েছে সেটা কাজ করতে পারে না, তো তখন তাকে আমরা কি বলি, তাপজনিত চাপ বা হিট রেস। তো হিট রেসের কারণ কি, বলছে যে পরিবেশের উচ্চ তাপমাত্রা প্লাস হচ্ছে দেখো হিউমিডিটি বেড়ে যাচ্ছে, উচ্চ আর্দ্রতা বা হিউমিডিটি যখন বেড়ে যায়, তার পাশাপাশি দেখো তোমার হচ্ছে সরাসরি সূর্যালোকে থাকলে, হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ যে বলছে যে ভারী শারীরিক পরিশ্রম দেখবে যখন তুমি তোমার হচ্ছে কি খুব বেশি কাজ করো, দেখবে মানে খুব হার্ড পরিশ্রম করো। হ্যাঁ, ধরো তোমার কাজ করার অভ্যাস নেই, তোমাকে যদি দিয়ে হচ্ছে প্রচুর কাজ করানো হয়, দেখবে তুমি ফিভারে পড়ে যাবে বা তোমার টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে যাবে শরীরে। ঠিক আছে, বা দেখো বলছে পর্যাপ্ত জল না পান করলে, দেখবে অনেকে আমরা দেখি যে বিভিন্ন কারণে বা বিভিন্ন সময়ে ঠিকঠাক করে ওয়াটার কিন্তু আমরা কনজিউম করি না। তাহলে ওয়াটার যদি আমরা কনজিউম না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হিট রেস কিন্তু হতে পারে। ঠিক আছে, ডিহাইড্রেশন কন্ডিশন থেকেও হিট রেস হতে পারে। তো দেখো এখানে বলছে হিট রেসের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কি না, এখানে বলছে মানে প্রতিক্রিয়াগুলো কি, ফিডব্যাক কি হয়, বলছে ঘাম বেরোবে, হ্যাঁ, তার ভেসোডাইলেশন ঘটবে, হ্যাঁ, হার্ট রেটটা বৃদ্ধি পেয়ে যাবে, ডিহাইড্রেশন হবে এবং হচ্ছে এনজাইমের গতি ব্যাহত হবে। কেন বলো দেখি, তোমরা কি জানো দেখি না, তোমরা কালকেই ক্লাসে পড়াছিলাম যে এনজাইম একটা স্পেসিফিক টেম্পারেচারে বা একটা অপটিমাম টেম্পারেচার কাজ করে, অপটিমাম টেম্পারেচারে কাজ করে। তাহলে সেই টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি করবে, এনজাইম কিন্তু কি হয়ে যাবে, ডিনেচুরেট হয়ে যাবে, তাই তো? তাহলে ডিনেচুরেট হয়ে যাবে। তাহলে তখন দেখো বলছে যদি হচ্ছে হিটরেস কন্ডিশন তৈরি হয়, যদি আমরা ধরো কোনো কারণে এমন একটা পরিবেশে চলে গেলাম যেখানে টেম্পারেচারটা অনেকটা বেশি, তাহলে তখন আমাদের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো হয়, তাহলে ভেসোডাইলেশন মানে কি বুঝতে পেরেছো তো, রক্তের প্রাচীরটা হচ্ছে বেড়ে যাবে, ঘাম দেবে, সোয়েটিং হবে, হার্ট রেট হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের স্পন্দনটা বেড়ে যাবে। ঠিক আছে, ডিহাইড্রেশন ঘটবে এবং এনজাইমের হচ্ছে কি তোমার কাইনেটিক্সটা হচ্ছে কি তোমার ফাংশন লেস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এনজাইমগুলো কাজ করা বন্ধ করে দেবে। দেখবে যখন হচ্ছে কি আমাদের হাই ফিভার হয় তখন কি করে গো, হাই ফিভার হলে কি করে, হাই ফিভার হলে বাড়িতে কি করে গো, হ্যাঁ, বাড়িতে দেখবে যখন প্রচুর টেম্পারেচার বেড়ে যায় দেখবে তাকে চান করিয়ে দেয়, তাই না, তাকে হচ্ছে কি চান করিয়ে দেয়, প্লাস কি করবে দেখবে জলের পট্টি দেয়, হ্যাঁ একদম, তোমাকে কি করবে আইস বাথ করে দেয়, আইস বাথ করা হয়, প্লাস হচ্ছে কি দেখবে তোমার মাথায় হচ্ছে কি দেখবে হ্যাঁ জলের পট্টি দিয়ে দেয়, তাই না, জলের পট্টি দিয়ে দেয়। তো এখানে কি করে জলের পট্টি দিয়ে দেয় কেন, কারণ একটাই, যাতে করে এনজাইম সিস্টেম যাতে ব্রেকডাউন না হয়ে যায়। এনজাইম সিস্টেম যদি ব্রেকডাউন করে যায় তাহলে মারা যাবে কিন্তু। ঠিক আছে, হাই ফিভার থেকেও কিন্তু মানুষ মারাও যেতে পারে যদি হচ্ছে কি এমন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তার কি হবে না,
এনজাইম সিস্টেম কিন্তু হচ্ছে ব্রেকডাউন করে গেলে তাহলে সে আর বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। কি বললাম বুঝতে পেরেছো তো? বুঝতে পারছো তো তোমরা যারা ক্লাস করছো, তোমরা সবাই বুঝতে পারছো তো আমার কথাগুলো? দেখো আমি খুব সাধারণ ভাষায় তোমাদেরকে বলছি, সমস্যা হলে বলবে, ঠিক আছে? সমস্যা হলে কিন্তু বলবে। ওকে, দেখো দেখো তাহলে এটা হচ্ছে হিট রেসের প্রতিক্রিয়াগুলো কি। এবার হিট রেসে থাকলে আমাদের কি কি ডিজিজ হতে পারে? দেখো বলছে হিট রেসে থাকলে তাপের ক্লান্তি একটা হয় না, দেখবে এই গরমকালে দেখবে যখন তুমি ধরো বাইরে গেছো, ধরো কাজকর্ম পড়েছে, ব্যাংকে কাজ আছে, বা তুমি বাজার করেছো, ঠিক আছে, তোমার দেখবে ঘুরে এলে একটা ক্লান্তি ফিল হয় না, একটা ক্লান্তি ফিল হয়, একটা দেখবে খুব উইকনেস ফিল হয়, তাই তো? এটা হতে পারে। কিংবা দেখতে পাচ্ছ যে হিট স্ট্রোক হতে পারে, তাই না? দেখবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবে হিট হিট স্ট্রোক হয়ে যায়, মাথা ঘুরে দেখবে পড়ে যায়, তাই না? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, তাই না? এই জন্য ওআরএস খেতে হয়, ওআরএস, ওরাল তোমার হচ্ছে কি মানে রিহাইড্রেশন সলিউশন খেতে হয়, তাই না? আর কি হয় দেখো, কনফিউশন হয়ে যায়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে তোমার ডেজিনেস চলে আসে, অর্গান হচ্ছে ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? তাহলে দেখবে আমরা এই জিনিসগুলো কখন ফিল করি না, যখন দেখবে হিট রেস কন্ডিশনে থাকে কেউ, তখন সেখান থেকে এই সমস্ত ডিজিজগুলো হতে পারে। আচ্ছা, এবার দেখো অ্যাক্লিমেটাইজেশন টু হিট, তাই না? এবার দেখো যদি তুমি বারবার করে, ঠিক আছে, ধরো কোনো কারণে কেউ হচ্ছে কি তোমার রাজস্থানে পোস্টিং পেল, কোনো একটা চাকরিতে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা পরীক্ষা দিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে সে কি করলো না, রাজস্থানে সে চাকরি পেল, রাজস্থানে সে চাকরি পেল। এবার রাজস্থানে তোমরা জানো যে গরমকালে প্রায় 50 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যায়, প্রায় 50 ডিগ্রি। তো সেখানে যদি তুমি যাও তাহলে সেখানে কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এখান থেকে কেউ গেলে তার প্রচুর সমস্যা হবে, ঠিক আছে? কেন সমস্যা হবে না? কারণ সে উচ্চ তাপমাত্রাতে গেলে তার মধ্যে এই হিট রেস কন্ডিশনগুলো তৈরি হবে। এবারে সে যখন অনেকদিন থাকছে তার মধ্যে কি হবে না, একটা এই যে অ্যাক্লিমেটাইজেশন তৈরি হবে, মানে একটা অভিযোজনমূলক একটা প্রতিক্রিয়া তৈরি হবে। তাহলে কি হবে তখন দেখো, বলছে অভিযোজনের লক্ষণ কি না, ঘাম দ্রুত এবং বেশি হয়, ঠিক আছে? তার পাশাপাশি দেখো ঘামের লবণাক্ততা কমে, মানে লবণের অপচয়টা কম হয়, প্লাজমা ভলিউমটা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে, বেশি রক্তে বেশি তরল এবং তাপ নিয়ন্ত্রণ ভালো হয়। আচ্ছা, হার্ট রেট এবং এই যে কোর টেম্পারেচার কমে যায়, ঠিক আছে, এক্সারসাইজের মতন হচ্ছে কি কন্ডিশন চলে আসে। আর হিটস্ট্রোক প্রোটিন যেগুলো, হ্যাঁ, হিটস্ট্রোক প্রোটিন নাম শুনেছো তোমরা, হ্যাঁ, তো হিটস্ট্রোক প্রোটিন যেগুলো এইচএসপি যে সমস্ত প্রোটিনগুলো রয়েছে সেগুলো গরমে বেশি সহনশীল। তাহলে তোমার এসপি প্রোটিন যেগুলো, মানে এইচএসপি হচ্ছে কি তোমার এগুলো তৈরি হয়ে যাবে সেখানে, বা অ্যাক্টিভ হবে সেখানে, কাজ করবে বেশি, তাই না? এবং এটা বেসিক্যালি 7 থেকে 14 দিন পর্যন্ত থাকলে তারপরেই কিন্তু একটা এই অভিযোজন বা অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? দেখো তাহলে কি হলো না, যদি কেউ হচ্ছে কি তোমার এই হিট রেস কন্ডিশনে থাকে তাহলে সে সেখানে 7 থেকে 14 দিন থাকলে তার মধ্যে একটা তো কি হয় না, তার মধ্যে একটা অভিযোজন প্রক্রিয়া তৈরি হয়। তাহলে কি হয় না, ঘাম দ্রুত এবং বেশি হয়, ঘামের লবণাক্ততা কমে, প্লাজমা ভলিউম বাড়ে, হার্ট রেট এবং কোর টেম্পারেচার কমে যায়, হিট স্ট্রোক প্রোটিন হচ্ছে কি উৎপাদন ঘটে, ঠিক আছে? চলো, এটা সময় লাগে কত, 7 থেকে 14 দিন। চলো এবার বলছি দেখো হিট রেস এট হাই অল্টিটিউড, ঠিক আছে, হিট রেস এট হাই অল্টিটিউড, ঠিক আছে? কিভাবে? যদি হাই অল্টিটিউড মানে তোমার উচ্চতায়, ঠিক আছে, উচ্চতায় যদি কেউ থাকে তাহলে তার মধ্যে কি তোমার হচ্ছে কি পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। তাহলে একটু আগেই দেখলে যে উচ্চতায় থাকলে তাহলে সেখানে ঠান্ডা হলেও দিনে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং বাতাসের পাতলা স্তর তাপ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে, তাই না? কি কি চ্যালেঞ্জগুলো হয় সেখানে? হাইপোক্সিয়া হয়, হ্যাঁ, দ্রুত প্রাণী হারানো, মানে তোমার কি হয় না, জল হচ্ছে কি তোমার কি হয় না, লস হয়ে যায়, মানে ডিহাইড্রেশন ঘটে, তাপমাত্রা দ্রুত হচ্ছে কি ওঠানামা করে, সান রেডিয়েশন বেশি থাকে, ইভি ইন্ডিউসড হচ্ছে কি তোমার বেশি হতে পারে বেশি উচ্চতায় থাকলে। এবার বলছে সেখানে অ্যাক্লিমেটাইজেশন কি হয় বা অভিযোজন কি হয়, ভালো করে শুনবে। তো প্রথমে বলছে হাইপার ভেন্টিলেশন ঘটবে, মানে বেশি বেশি মানে কি হয় না, শ্বাস প্রশ্বাস চলতে থাকে। এবং দেখো এরিথ্রোপয়েটিন যেটা বলেছিলাম আমি, সেটা তৈরি হবে, সে কি করবে, হিমোগ্লোবিনের এবং আরবিসি পরিমাণটাকে বাড়িয়ে দেবে, বেড়ে গেলে কি হবে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে, মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়ে, তাই না? মাইটোকন্ড্রিয়া হচ্ছে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। আর কি হয় না, ক্যাপিলারি ডেনসিটি বেড়ে যাবে, ক্যাপিলারির মধ্যে হচ্ছে ডেনসিটি বেড়ে যাবে, হ্যাঁ, টিস্যুতে বেশি অক্সিজেন সরবরাহ হবে। এবং 2,3 বিপিজি, ঠিক আছে, তাহলে 2,3 বিসফসফোগ্লিসারিলডিহাইড, হ্যাঁ, এটা কি হবে তোমার হচ্ছে কি হিমোগ্লোবিন থেকে O2 রিলিজে সহজ করে দেবে। তাহলে এই হচ্ছে এক্সপ্লেনেশনগুলো আমরা দেখতে পাবো। এরও দেখো বলছে কিছু সময়সীমা রয়েছে, এই সময়সীমার মধ্যেই কিন্তু হবে, মানে এমন নয় তুমি যদি পাহাড়ে চলে যাও, ঠিক আছে, তাহলে হঠাৎ করে তোমার কিন্তু সেখানে যে এই অভিযোজনটা ঘটে যাবে তা নয়।
সেখানে তোমাকে খুব কমটা দেখো 3 থেকে 7 দিন থাকতে হবে স্বল্পমেয়াদীর ক্ষেত্রে। তো দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে দেখো 2 থেকে 3 সপ্তাহ, মানে বুঝতে পারছো 14 থেকে 21 দিন যদি তুমি থাকো ওখানে, তবে গিয়ে তোমার মধ্যে একটা পূর্ণ অভিযোজন বা একটা অ্যাক্লিমেটাইজেশন কিন্তু ঘটবে। আদারওয়াইজ কিন্তু 3 থেকে 7 দিন থাকলে শ্বাসের হার বা হিমাটোক্রিপটা বাড়বে, আদারওয়াইজ বাকি যে সমস্ত কমপ্লিট যে অভিযোজন সেগুলো কিন্তু ঘটবে না। ঠিক আছে, চলো এবার দেখো, এবার বলছে হাই অল্টিটিউড এবং টেম্পারেচার এক্সট্রিম, এই কম্বিনেশনে ফিজিওলজিক্যাল ট্রেসগুলো কি হয় এবং কি সেখান থেকে সার্ভাইভ করে, বুঝতে পারলে? মানে দুটো দেওয়া হচ্ছে, মানে আগেটা আমরা আগে আলাদা আলাদা ভাবে পড়লাম বা সেপারেটলি পড়লাম, এবারে আমরা দেখব যে হাই অল্টিটিউডে রাখা হচ্ছে প্লাস হচ্ছে কি সেখানে টেম্পারেচারটাকেও আমরা এক্সট্রিম করে দিচ্ছি, তাহলে তখন কি হবে, বুঝতে পারলে? তখন কি হবে, সেই ফিজিওলজিক্যাল ট্রেসগুলো কি তৈরি হবে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তো বলছে ডাবল ডিহাইড্রেশন রিস্ক হতে পারে। এদিকে উচ্চতায় হচ্ছে কি তোমার বাতাস শুষ্ক থাকে, তাপে হচ্ছে ঘাম বেরিয়ে যাবে, তাহলে জল হারানোর প্রবল হচ্ছে সম্ভাবনা থাকছে। আচ্ছা, কার্ডিও পালমোনারি স্ট্রেন বলছে দেখো হাইপোক্সিয়া প্লাস তাপ এখানে হার্ট এবং ফুসফুসের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, তাই না? যদি কোনো একটা পরিবেশে রাখা হলো, সেখানে এমন একটা ব্যবস্থা রয়েছে সেখানে চাপও কমানো যায় আবার টেম্পারেচারকেও বাড়ানো যায়, তাহলে বুঝতে পারছো কি হবে, বুঝতে পারলে? বিশেষ করে দেখবে যারা হচ্ছে কি মানে মানে কি বলবো, যে টপ লেভেল যারা হচ্ছে কি তোমার ওই দুষ্কৃতি আর কি, বা যারা হচ্ছে কি তোমার ওই মানে সন্ত্রাসবাদী, তাদেরকে দেখবে এই ধরনের হচ্ছে কি তোমার টর্চার করা হয়, তাই না? দেখবে সেখানে টেম্পারেচারকে কমানো যায়, দেখা গেল টেম্পারেচারটাকে মাইনাস তোমার হচ্ছে কি 20 করে দেওয়া হলো বা -10 করে দেওয়া হলো, বা তোমার হচ্ছে কি টেম্পারেচারটাকে হঠাৎ করে আবার 50 ডিগ্রির মতন করে দেওয়া হলো, প্রেশারটাকে লো করে দেওয়া হলো বা প্রেশারটাকে হাই করে দেওয়া হলো। এই জিনিসগুলো দেখবে 3rd ডিগ্রি টর্চার আর কি, এগুলো করা হয় কার সাথে, যারা মূলত হচ্ছে কি টপ লেভেলের যারা ক্রিমিনাল, ঠিক আছে, তাদের সাথেই করা হয়। তো বেসিক্যালি বিশেষ করে যারা দেশদ্রোহী আর কি, বা দেশের জন্য হচ্ছে যারা দেশকে যারা হচ্ছে টপ লেভেলের যে ক্রিমিনাল তাদের সঙ্গে করানো হয়, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে খুবই টর্চার হয়, মানে খুবই মানে দৃষ্টান্তমূলক হচ্ছে কি একটা শাস্তি বলতে পারো, ঠিক আছে? তো তাদেরকে দেখবে কিছু কিছু দেখবে ক্রিমিনাল থাকে, তাদেরকে তুমি যতই মারো না কেন মুখ খুলবে না, তো তাদের মুখের হচ্ছে কি মুখ খুলতে গেলে কি করতে হয় না, এই ধরনের টর্চার করানো হয়, ঠিক আছে? যে এরকম কন্ডিশন মানে হাই অল্টিটিউড বা টেম্পারেচার হচ্ছে এক্সট্রিম, বা লোড অল্টিটিউড এবং টেম্পারেচারটাকে হোল্ড করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে করানো হয়, ঠিক আছে? তোমরা হয়তো এটা মুভি টুভিতে দেখেছো, তাই না? দেখেছো কি তোমরা, নাকি তোমরা সিনেমাকে দেখো না? বাপ্পা দিতে বলছে যে সিনেমাতে হয় কিন্তু বাস্তবে হয় না, বাস্তবে সিনেমা থেকেও আরো ভয়ঙ্কর হয় বাবা, কি বলা, বুঝতে পারলে? বাস্তবে সিনেমা থেকেও আরো ভয়ঙ্কর হয়, বুঝতে পারলে? যদি এই যে আমাদের যে যে সমস্ত হচ্ছে কি আর্মিগুলো হচ্ছে কি তোমার পাকিস্তানের হাতে ধরা টরা পড়ে যায়, তাদের সাথে যে কি হয় সেটা তুমি হচ্ছে কল্পনা করতে পারবে না, কি বললাম, বুঝতে পারলে? বা যারা এজেন্ট, ঠিক আছে, যারা যে বিভিন্ন দেশে যারা মানে লুকিয়ে কাজ করে, তারা ধরা পড়ে গেলে তাদের সঙ্গে যে কি হয়, সিনেমার মানে কি মানে সিনেমা বা ওয়েব সিরিজ থেকেও আরো ডেঞ্জারাস হয়, তাই না? ওয়েব সিরিজে যে জিনিসগুলো তোমরা দেখতে পাও তার থেকেও আরো ডেঞ্জারাস হয়, ঠিক আছে? মানে ইউ ক্যান্ট ইমাজিন এমন কি হতে পারে, তুমি হচ্ছে কি তুমি বিশ্বাস করতে পারবে না, বুঝতে পেরেছো কি বললাম? একদম একদম। তো যে ভাবছো যে তোমার হচ্ছে কি সিনেমাতে দেখানো হয়, এটা ভুল কথা, তার থেকেও আরো বেশি যন্ত্রণা দেয়, ঠিক আছে? তার থেকেও বেশি হচ্ছে কি আরো বেশি কষ্টেতে রাখে, ঠিক আছে? পুরো অন্ধকারে রাখবে, একদম পুরো অন্ধকারে রাখবে, এবং সেখানে হচ্ছে কি একদম ডার্ক কন্ডিশনে রাখবে, কোনো আলো টালো দেখাবে না, বুঝতে পারলে? খুব মানে টপ লেভেলের একদম পুরো হচ্ছে কি টর্চার করে আর কি। যাই হোক, তো দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই অল্টিটিউড এবং তার পাশাপাশি টেম্পারেচার যদি এক্সট্রিম থাকে তাহলে ডাবল ডিহাইড্রেশন রিস্ক থাকছে, কার্ডিও পালমোনারি স্টেন থাকে, ঠিক আছে? কি বললো আমি কিছু বুঝতে পারলাম, কি ড্রোডোটাই মেশিনগুলি রয়েছে না কি বলছে বুঝতে পারলাম না। দেখো এবার বলছে নিউট্রিশনাল ডিমান্ড বাড়ে, ঠিক আছে, অর্থাৎ বেশি শক্তি খরচ হয় তাপ এবং অক্সিজেন ঘাটতি সামলাতে, ঠিক আছে? ও আচ্ছা, ডিআরডিওতে মেশিনগুলি রয়েছে, আচ্ছা। অপরাজিতা সামন্ত বলছে যে ডিআরডিওতে রয়েছে, ব্যাস বুঝতে পারলাম এবার। আচ্ছা দেখো এবার বলছে দেখো নিউট্রিশনাল ডিমান্ড বাড়ে, বেশি শক্তি খরচ হয়, তাপ এবং অক্সিজেন ঘাটতি হচ্ছে সামলানোর জন্য, ঠিক আছে? ডিআরডিও তৈরি করে বাবা, ডিআরডিও তৈরি করে, এরা টপস যে সমস্ত আর্মি রয়েছে তাদের কাছে রয়েছে, তারা ইউজ করে, ডিআরডিও তৈরি করে ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে?
দেখো এবার বলছে নিউট্রিশনাল ডিমান্ড হচ্ছে কি তোমার বেড়ে যায়, নিউট্রিশনাল ডিমান্ড বাড়বে, এবং কার্ডিও ভালনারিটিস তোমার হচ্ছে কি আমরা ডিজিজ বা প্রেসার আমরা দেখতে পাবো। চলো এবার বলছে সেখানে কার্ডিও ভাস্কুলার এবং রেসপিরেটরি কি এফেক্ট হবে, বলছে পজিটিভ এবং নেগেটিভ জি ফোর্স কাজ করবে, ঠিক আছে। এবার তোমরা বলবে জি ফোর্সটা কি জিনিস, তাই না? তো অবভিয়াসলি আসছি আমি, তাহলে কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি এফেক্টের মধ্যে দেখতে পাচ্ছ যে পজিটিভ এবং নেগেটিভ জি ফোর্স, নয়েজ পলিউশন, আর হচ্ছে কি তোমার আয়োনাইজিং রেডিয়েশন, এই তিনটে জিনিস আমরা জানবো কিসে, না এই কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি এফেক্ট, ঠিক আছে। তাহলে কি বললাম, পজিটিভ এবং নেগেটিভ জি ফোর্স, নয়েজ পলিউশন এবং আয়োনাইজিং রেডিয়েশন। তো দেখো এই যে জি ফোর্সটা কি জিনিস, তারপরে তোমরা না হয় জানবে যে পজিটিভ আর নেগেটিভ জি ফোর্স, ঠিক আছে। এই জিনিসগুলো আশা করি তোমরা কোনো বইতে তোমরা কি পেয়েছো, তোমরা কোনো বইতে কি পড়তে পেয়েছো, তাই না? বিশেষ করে যারা আমাদের এই কোর্সগুলো নিয়েছে তারা এই সমস্ত চ্যাপ্টার জন্য নিয়েছে, তাই তো, যে তারা এই জিনিসগুলো যাতে করে পড়াশোনা করবে বলে, তাই তো। কারণ এই জিনিসগুলো তোমরা বইতে কিন্তু পাবে না, তাই না? তো দেখো জি ফোর্সটা কি জিনিস, না জি মানে হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স, জি ফোর্স মানে কি গ্রেভিটেশনাল ফোর্স। তো দেখো গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তির অনুসরণে শরীরের উপর একটা কার্যগত ত্বরণ বা বিরুদ্ধ ত্বরণের একটা বল ক্রিয়েট হয়, ঠিক আছে। তো তাকে আমরা কি বলি, না জি ফোর্স। জি ফোর্স মানে কি বললাম, দেখো বলছে দেখো গ্রেভিটেশনাল ফোর্স। তো গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির অনুকরণে আমাদের শরীরের উপরে একটা চাপ সৃষ্টি হয়, তো তার জন্য আমরা সেখানে কি দেখতে পাচ্ছি, না গ্রেভিটেশনাল ফোর্স। তো দেখো এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা নেগেটিভ বা মানে পজিটিভ জি ফোর্স আর নেগেটিভ জি ফোর্স। বলছে দেখো, বলছে পজিটিভ যেটা মাথা থেকে পায়ের দিকে হচ্ছে কি পজিটিভ জি ফোর্স কাজ করে, আর পা থেকে মাথার দিকে হচ্ছে কি তোমার, দেখো মাথা থেকে পায়ের দিকে হচ্ছে কি, দেখো ধরো একটা হিউম্যান বডি, ঠিক আছে, যদিও আমি ভালো ছবি আঁকতে পারি না, তোমরা হয়তো ভালো ছবি আঁকতে পারো, ঠিক আছে। ধরো এটা একটা হিউম্যান বডি, তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হেড, এটা হচ্ছে তোমার লেগ, এটা হচ্ছে তোমার হ্যান্ড। দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে মাথা থেকে পায়ের দিকে, মাথা থেকে পায়ের দিকে এইদিকে তোমার হচ্ছে কি পজিটিভ জি ফোর্স কাজ করবে, আবার এই পায়ের থেকে হচ্ছে কি তোমার মাথার দিকে এদিকে কি কাজ করবে, না নেগেটিভ জি ফোর্স কাজ করবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা বলো দেখি, এই জিনিসটা বুঝতে পারলে কিনা কথা বলি। আমাদের শরীরে, ঠিক আছে, তাহলে মাথা থেকে পায়ের দিকে কি কাজ করছে, না আমাদের মাথা থেকে পায়ের দিকে পজিটিভ জি ফোর্স কাজ করছে, আর তোমার হচ্ছে পা থেকে মাথার দিকে নেগেটিভ জি ফোর্স কাজ করছে, ঠিক আছে। ভালো করে দেখো, এবার দেখো তাহলে এই যে জি ফোর্স আমাদের কার্ডিওভাস্কুলার কি এফেক্ট করছে, ভালো করে দেখো। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে পজিটিভ জি ফোর্স কি কাজ করছে, না বলছে রক্ত পায়ের দিকে সরে যায়, ঠিক আছে। তাহলে রক্তগুলো কি করবে, পায়ের দিকে সরে যায়, কেন না চেষ্টা করবে কি, যে আমাদের যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় চেষ্টা করে কি পৃথিবীর সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই তো করে তো। তো এই কারণে কি হয় না, আমাদের রক্ত হচ্ছে কি পায়ের দিকে সরে যায়, অর্থাৎ মাথা এবং হৃৎপিণ্ড রক্তগুলো সরবরাহ কমে যায়, তাই তো। আর কি হয় না, ব্রেন তোমার হচ্ছে কি ইসকেমিয়া, অর্থাৎ বলছে মাথায় রক্ত কমে গেলে সেখানে চেতনা হারাতে পারে, তাই না, চেতনা হারাতে পারে। দেখবে অনেক সময় কি হয়, যখন আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, তাই না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি কোনো মানে যদি কোনো হচ্ছে কি আমরা হেলদোল না করি, মানে দেখবে বিশেষ করে পেয়ার করার সময় দেখবে বাচ্চাগুলো দেখবে উল্টে পড়ে, বা দেখবে অনেকক্ষণ যদি সে দাঁড়িয়ে তাকে দান করে দেখানো হয়, কোনো স্মরণ সভা হচ্ছে কিছু হচ্ছে, হঠাৎ করে দেখবে কিছুজন মাথা উল্টে পড়ে গেছে, তার কারণ কিছুই নয়, তার কারণ হচ্ছে কি এই যে ব্রেন তোমার হচ্ছে ইসকেমিয়া, অর্থাৎ কি হয়, তার মাথাতে রক্তের পরিমাণটা কমে গেছে, মানে রক্তের চলাচলটা আছে মাথায় পৌঁছায়নি, সবটাই হচ্ছে নিচের দিকে চলে গেছে। তাহলে এটা কি জন্য হচ্ছে, না এই পজিটিভ জি ফোর্সের জন্য, ঠিক আছে, পজিটিভ জি ফোর্সের জন্য। আর কি হয় না, বলছে রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া, অর্থাৎ হার্ট রেট কমে, হার্ট রেট বাড়ে রক্তচাপকে সামাল দিতে, আর স্ট্রোক ভলিউমটাও কমে যায়, বলছে রক্ত ফুসফুস এবং হৃৎপিণ্ডে মস্তিষ্কের চেয়ে কম পৌঁছায়, ঠিক আছে। কেন না তোমরা দেখতেই পাচ্ছ যে পজিটিভ জি ফোর্স মানে তোমরা দেখতে পাচ্ছ যে বডির হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের নিচের পার্টটাতে রক্ত বেশি থাকবে, উপরে কম থাকবে, তো তখন কি হয় না পজিটিভ জি ফোর্স কাজ করছে। আচ্ছা নেগেটিভ জি ফোর্সের জন্য কি হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম, বলছে দেখো অবভিয়াসলি তাহলে রক্ত মাথায় জমে যায়, তাই না, যেখানে নেগেটিভ জি ফোর্স কাজ করবে তাহলে মাথায় রক্ত চলে আসবে, তাই না। আর কি হবে না রেড আউট হয়ে যাবে, তো বলছে চোখে রক্ত জমা হয়ে যায়, লাল দেখায়, তাই না, লাল দেখায়। দেখবে যদি তোমরা কেউ কি বলে গো, আমরা যে আসনটা করি গো, যেটাকে আমরা কি বলি, মাথা যখন নিচে করে আমরা যে আসনটা করি কি বলি ওটাকে, শীর্ষাসন করি, তাই তো, শীর্ষাসন। তো সেই শীর্ষাসন যখন আমরা করি তো তখন কি হয় গো,
দেখবে অনেকক্ষণ যদি তুমি শীর্ষাসনে থাকো তাহলে দেখবে তোমার রক্তটা কিন্তু মাথায় চলে আসে। কেন? সেখানে কিন্তু পজিটিভ জি ফোর্সের জন্য হয় কাজটা করে। কেন? মাথাটা তুমি নিচের দিকে দিয়ে যাচ্ছ, দেখবে চোখটা লাল হয়ে যায়, তাই না? তো সেখানে দেখবে সেখানে কিন্তু পজিটিভ জি ফোর্স। কেন? তুমি যেহেতু মাথাটাকে নিচে রাখছো, হাত পাটাকে হচ্ছে উপরে করে দিচ্ছ। কিন্তু সেই একই এফেক্টটা দেখতে পাবো নেগেটিভ জি ফোর্সের ক্ষেত্রে, যখন আমরা দেখতে পাবো যে মস্তিষ্কের রক্তচাপ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, চোখে রক্ত জমা হয়ে যায়, লাল দেখায়, রক্তচাপ অতিরিক্ত বেড়ে রক্তপাত হতে পারে, কিংবা স্নায়ু কিংবা ধমনির উপর কিন্তু কি হয় না, তোমার হচ্ছে এটা চাপ পড়ে। ঠিক আছে, চলো এবার এটা তো আমরা দেখলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এই যে কার্ডিওভাস্কুলার এফেক্ট কি হলো। এবার আমরা দেখব যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমে কি এফেক্ট হয়। তো বলছে যে পজিটিভ জি ফোর্সের জন্য ফুসফুস সংকুচিত হয়, শ্বাস প্রশ্বাস নেওয়াটা কঠিন হয়ে যায়। আর যদি নেগেটিভ জি ফোর্সের জন্য ফুসফুসে রক্ত জমা থাকে, ফলে গ্যাস এক্সচেঞ্জ সমস্যা হয়। ঠিক আছে, যাতে এই গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে কি O2 CO2 এক্সচেঞ্জটা হচ্ছে কি তোমার সমস্যা হয়। তাহলে এই দুটো জিনিসও জেনে রাখবে। ঠিক আছে, শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেম জানলে হবে না, রেসপিরেটরি সিস্টেমেও পজিটিভ জি ফোর্স আর নেগেটিভ জি ফোর্স কীভাবে কাজ করে এই জিনিসটাও তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, চলো তাহলে আপাতত খুব সংক্ষেপে এবং খুব কম থিওরি দিয়ে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, তাই তো? যে পজিটিভ জি ফোর্স কাকে বলে, নেগেটিভ জি ফোর্স কাকে বলে, এরা কিভাবে তোমার হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা তোমার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে এরা কাজ করছে। বুঝতে পারলে তো? কি গো, বুঝতে পারছো তো নাকি? দেখো এবার এই জিনিসটা পাতি জিনিস, তোমরা সবাই পড়েছো, তাই না? যে নয়েজ পলিউশন, এগুলো পাতি জিনিস। তো এগুলো হচ্ছে কি তোমরা সেই ক্লাস 5 থেকেই পড়ে পড়ে আসছো, তাই না? এগুলো পরীক্ষায় তোমরা জানি কি পড়াশোনা করতে না, বানিয়ে লিখতে, তাই তো? শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো তোমরা তোমাদেরকে বললে পৃষ্ঠার উপর পৃষ্ঠা তোমরা লিখে দেবে, তাই না? বা এইগুলো নিয়ে বলতে বললে তোমরা আধ ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারো, তাই তো? যে কেন হয়, কি মানে তার প্রতিক্রিয়া কি, তাই না, কারণ কি, তাই না? তো এই জিনিসগুলো তোমরা কিন্তু বলতে পারবে। তো তাও দেখে নাও, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে, তাই না? না বললেও তোমরা বলবে যে স্যার এগুলো না পড়িয়ে হচ্ছে কি স্কিপ করে চলে গেছে। তো জাস্ট একটু করে দেখে নাও, ঠিক আছে? তো দেখো প্রথমে হচ্ছে শব্দ দূষণ কাকে বলে। দেখো, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে অতিরিক্ত এবং অনিয়মিত এবং বিরক্তিকর শব্দ যখন দীর্ঘ সময় ধরে আমাদের কানে এসে লাগে, ঠিক আছে? দেখবে ক্লাসের শুরুর সময় তোমরা একটা আওয়াজ পাচ্ছিলে। কিসের আওয়াজ পাচ্ছিলে বলে দেখি? ক্লাসের শুরুর সময় তোমরা একটা আওয়াজ পাচ্ছিলে। তো সেই আওয়াজ যদি আমি কন্টিনিউ যদি পেতাম, তাহলে আমারও ওটা একটা নয়েজ পলিউশন তৈরি হতো, তাই না? ক্লাসের শুরুর সময় তোমরা একটা আওয়াজ পাচ্ছিলে না? ক্লাসের শুরুর সময় কন্টিনিউ একটা, এই তিথি ঠিক ধরে নিয়েছে, তিথি ঠিক ধরে নিয়েছে, মানে সাংসারিক মানুষ তো, ও ঠিক বুঝে নিয়েছে, তাই না? যারা যারা দেখো সাংসারিক মানুষ, যারা সংসার করছে, তারা ঠিক বুঝে নিয়েছে। স্বভাব সংসার করছে, দেখো সে বুঝে নিয়েছে, তাই না? বাকি যারা হচ্ছে কি তোমার কি বলবো ব্যাচেলার, তারা বুঝতে পারেনি। দেখো, তো সেক্ষেত্রে এটা আওয়াজ পাচ্ছিলে, তো সেরকম যদি দীর্ঘক্ষণ যদি কেউ আওয়াজ পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, একদম 60 ডেসিবেলের যদি বেশি আওয়াজ হচ্ছে কি তোমার কেউ আওয়াজ যদি পায়, তাহলে কন্টিনিউ যদি থাকে, তাহলে সেটা তার মনে, তার শরীরে এবং মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তো সেটাকে আমরা কি বলি না, নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন। ঠিক আছে, সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, তাহলে নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন। দেখো এবার দেখো বলছে কার্ডিওভাস্কুলার এফেক্ট কি হতে পারে। প্রথম কথা বলছে, দেখো 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 বলছে, এবার বলছে কার্ডিওভাস্কুলার এফেক্ট কি হতে পারে। দেখো বলছে সিম্প্যাথেটিক উত্তেজনা। বলছে দেখো আমাদের যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমে বলছে ফ্লাইট ওর ফাইট রেসপন্স, অর্থাৎ অ্যাড্রিনালিন কিন্তু বেড়ে যাবে। কেননা যদি তুমি টানা এরকম বিরূপ প্রতিক্রিয়া যুক্ত হচ্ছে পরিবেশে থাকো, বেশি সাউন্ড হয়, তাহলে তোমার শরীরের মধ্যে অ্যাড্রিনালিনের সিক্রেশন বেড়ে যাবে, হার্ট রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে, মানে হাইপার টেনশন হয়ে যাবে, স্ট্রেস হরমোন তৈরি হয়ে যাবে, কর্টিসল এবং ক্যাটেকোলামাইন এরাও বেড়ে যাবে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। ঠিক আছে, এবং দেখো তোমার এরিথমিয়া যে অতিরিক্ত হার্টবিট হতে পারে, এবং দীর্ঘমেয়াদী হার্টবিটটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। ভাবতে পারছো? তাহলে যদি কেউ মানে সাউন্ড পলিউটেড কোনো পরিবেশে থাকে, তাই না, তাহলে সেখানে দেখো টানা যদি থাকে, তাই না, টানা যদি থাকে, তাহলে সেখানে তার কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হবেই হবে, একদম বাঁধা ধরা নিয়ম, এগুলো হবেই হবে। আচ্ছা, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এফেক্ট। আবার রেসপিরেটরি এফেক্ট কি হতে পারে, যেমন দেখো ব্রিদিং প্যাটার্ন পরিবর্তন হতে পারে, নিদ্রা এবং বিশ্রামের সমস্যা হতে পারে। ধরো তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ করে হচ্ছে হর্ন বাজলো, তোমার ঘুম ভেঙে গেল, তাই না? তাহলে ঘুম ভেঙে গেলে আবার ঘুম ধরতে চাইছে না, তাই না? তুমি ধরো দেখা গেল হচ্ছে কি তুমি
ট্রেন লাইনের পাশে তোমার একটা ঘর আছে, তাহলে সেখানে তুমি যখন ঘুমাচ্ছ, ধরো সেখানে বুলেট ট্রেন যাচ্ছে, তাহলে সেখানে প্রচুর আওয়াজ করে করে যাচ্ছে, তাহলে তোমার ঘুম ভেঙে গেল, তাই না? তাহলে কি হবে, তাহলে সেখানে এই যে নিদ্রা এবং বিশ্রামের সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদী কি হতে পারে না, এজমা, ব্রঙ্কাইটিস বা এই সমস্ত ডিজিজগুলো হতে পারে, ঠিক আছে, অ্যালার্জি প্রবলেম হতে পারে। চলো এবার বলছি দেখো আয়োনাইজিং রেডিয়েশন, ভালো করে শোনো। তো আয়োনাইজিং রেডিয়েশন মানে কি, যেগুলো হচ্ছে কি তোমার এক্স রে, গামা রে, আলফা রে, বিটা রে, এরা দেখো কোষীয় ডিএনএ কে ভেঙে দিতে পারে। কেন না, এরা হচ্ছে কি সেলকে পেনিট্রেট করতে পারে, সেলের মধ্য দিয়ে পেনিট্রেট করে যেতে পারে, চলে যেতে পারে। চলে গেলে কি করবে, সেলের মধ্যে যখন যাচ্ছে ডিএনএ কে ভেঙে দেবে, তখন ফ্রি রেডিকেল তৈরি করবে, H2O2 তৈরি করবে, ফ্রি রেডিকেল। এবারে দেখো তখন কি হবে, দেখো না আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে তারা এফেক্ট করতে পারে। কি করবে না, হাই ডোজ রেডিয়েশন যখন কাজ করবে, তাহলে সেখানে বলছে যে রক্ত নালীর যে এন্ডোথেলিয়াম সেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ক্রনিক এক্সপোজার বলছে হৃদযন্ত্রে হচ্ছে কি ফাইব্রোসিস বা হৃৎপিণ্ডের পাম্প ক্ষমতা কমিয়ে দেয়। করোনারি আর্টারি ড্যামেজ অর্থাৎ হৃদরোগের হচ্ছে ঝুঁকি বাড়িয়ে দেবে। মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস অর্থাৎ হৃদযন্ত্র শক্ত হয়ে যায়, সংকোচন প্রসারণ কমিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের কার্ডিও ভাস্কুলার এফেক্ট করতে পারে। আবার দেখো রেসপিরেটরি এফেক্ট কি করতে পারে না, লো ডোজ অর্থাৎ সাধারণত ক্ষতি হয় না, কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। মানে কম ডোজে হচ্ছে কি তোমার রেডিয়েশনে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না, কিন্তু হাই ডোজ হয়ে গেলে দেখো লাংস তোমার হচ্ছে ফাইব্রোসিস, এলভিওলার ওয়াল ড্যামেজ হতে পারে। রেডিয়েশন বলছে নিমোনাইটিস অর্থাৎ ফুসফুসে দেখো শ্বাসকষ্ট তৈরি করতে পারে। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ডিক্রিজ করে যেতে পারে, গ্যাস অ্যাকশন ডিক্রিজ করে যেতে পারে, ঠিক আছে। চলো এবার দেখো, তাহলে এবার এখানে তোমাদের জন্য দেখো একটা করে দেওয়া, সামারি টেবিল তৈরি করে দেওয়া হয়েছে। দেখো বলছে যে পজিটিভ জি ফোর্স, এটা বলছে দেখো কি কাজ করে না, আমাদের যে রক্ত পায়ের দিকে, পজিটিভ জি ফোর্স মানে মাথা থেকে পায়ের দিকে, সেরিব্রাল হাইপোক্সিয়া, হ্যাঁ শ্বাসে অসুবিধা হবে। নেগেটিভ জি ফোর্স বলছে দেখো মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায়, তাই না, কারণ হচ্ছে কি পা থেকে মাথা, তাহলে রক্ত হচ্ছে ফুসফুসে জমা হয়ে যায়। নয়েজ পলিউশন করলে কি হবে, দেখো হার্টবিট বেড়ে যাবে, হার্ট প্রেশার হয়ে যাবে, মানে ব্লাড প্রেশার বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা রেসপিরেটরি সিস্টেমে অ্যালার্জি হবে, ব্রিদিং প্যাটার্ন ব্যাহত হবে। আর আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে বলছে দেখো ফাইব্রোসিস, করোনারি ড্যামেজ, আর এখানে রেসপিরেটরি সিস্টেমে লাং ফাইব্রোসিস এবং তোমার হচ্ছে নিমোনাইটিস হতে পারে, ঠিক আছে। দেখো তাহলে এই জিনিসগুলো বিশেষ করে এই টেবিল ফরম্যাটে আমাদেরকে মনে রাখতে হবে, টেবিল ফরম্যাটে মনে রাখবে, ঠিক আছে। চলো বলছে আমার বাড়িটা স্টেশনের সামনে, হ্যাঁ তো তিস্তা তোরসা ট্রেন সাউন্ডে ঘুম আসে না। আচ্ছা যাই হোক, দেখো এবার বলছে দেখো টক্সিকোলজি অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ঠিক আছে, টক্সিকোলজি অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। দেখো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে কি, তোমরা জানো যে ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত হচ্ছে কি তোমার দূষিত পদার্থগুলো, ঠিক আছে, তো সেখানে আমরা বেসিক্যালি কি দেখতে পাই না, আমরা যেখানে সেখানে যদি ফেলি, তাহলে দেখবে সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে তোমার কোনো ভারী ধাতু থাকে, মানে হেভি মেটাল থাকে, তাই না, হেভি মেটাল থাকে। এই হেভি মেটাল থেকে হচ্ছে কি তোমার কোনো ডিজিজ তৈরি হতে পারে, কিংবা বিকিরণজাত কোনো পদার্থ হতে পারে, ঠিক আছে। তো দেখো এগুলো কিন্তু মানব দেহে এবং পরিবেশে মারাত্মক প্রভাব কিন্তু বিস্তার করে। তো দেখো প্রথমে যে হেভি মেটাল নাম রয়েছে তার নাম কি লিড বা লেড, ঠিক আছে, পিবি যেটাকে আমরা বলি, বা যেটাকে বাংলায় বলা হয় সীসা, ঠিক আছে। লেড বা লিড যেটাকে পিবি বলি আমরা, যেটা সীসা, এটা তোমরা জানো উৎস কি ব্যাটারি কারখানা, রং তৈরি কারখানা, টায়ার বা তার ফ্যাক্টরি, হ্যাঁ, বা হচ্ছে কি তোমার তোমার জলের যে লাইন পাইপ লাইন তৈরি করা হয়, পাইপ জ্বালানি তৈরি, ঠিক আছে। এরা বলছে দেহের জমার জন্য হচ্ছে কি তোমার দেখো বলছে জমার পদ্ধতি খাদ্য, জল কিংবা হচ্ছে কি তোমার শ্বাস প্রশ্বাস। আর শিশুদের ক্ষেত্রে মুখে নোংরা বস্তু দেওয়া সবচেয়ে বিপজ্জনক। আর কি এফেক্ট করতে পারে তোমরা জানো, এটা পড়েছো যে একটা ডিজিজ, ফেমাস ডিজিজ, এই লেডের বা হচ্ছে কি সিসার জন্য কি হয়, সিসার জন্য কি হয় গো, ডিসলেক্সিয়া, একদম ডিসলেক্সিয়া, তাই না, ডিসলেক্সিয়া হয়। তো দেখো বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা বিশেষ করে এফেক্ট কি করে না, দেখো বলছে না এই সিসার জন্য ডিজিজটা হচ্ছে কি ডিসলেক্সিয়া, হ্যাঁ ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়ার ক্ষেত্রে কি হয় না, স্নায়ুতন্ত্র হচ্ছে কি তোমার ড্যামেজ হয়, হ্যাঁ, ব্লাড হচ্ছে কি তোমার ক্ষতিগ্রস্ত হয়, কিডনি ড্যামেজ হয়, হার্ট হচ্ছে কি তোমার দেখো দীর্ঘমেয়াদে বের হয় না, ঠিক আছে, মানে হার্টগুলো হচ্ছে কি তোমার শক্ত সবল হয় না। আর এখানে দেখতে পাচ্ছ যে বায়ো মার্কার হিসাবে আমরা দেখতে পাই যে ব্লাড লেভেল, ব্লাড হচ্ছে কি তোমার লিডের লেভেল কত না 10 মাইক্রোগ্রাম পার তোমার ডিএল, এর থেকে কম হলে ঠিক আছে, তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, ঠিক আছে, ঠিক আছে।
তাহলে এই যে 10 মাইক্রোগ্রাম পার ডিএল এর যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে ডিজিজের সিমটমসটা দেখা যাবে। চলো মার্কারিকে আমরা কি বলি, পারদ বলি, যেটা সংক্ষেপে আমরা এইচজি বলি। এরও এই মার্কারি কোথা থেকে ছড়ায়, দেখো থার্মোমিটার তৈরি কারখানা, ব্যাটারি বা এলইডি কারখানা, হ্যাঁ, ক্লোরো তোমার হচ্ছে কি অ্যালকালি ইন্ডাস্ট্রি, কিংবা দেখো বলছে যে কিছু মাছ রয়েছে বায়ো ম্যাগনিফিকেশনের জন্য তার মধ্যে চলে আসে, টুনা মাছ, হ্যাঁ, তারপর হচ্ছে কি এগুলোর মধ্যে চলে যায়। আর যেহেতু যদি জমে যায় তাহলে বলছে দেখো ইনহেলেশন অফ দ্য ভেপার, আর জমে গিয়ে মাছ মাধ্যমে হচ্ছে মানুষের মধ্যে চলে যায়। আর এরা কি করে গো, এই মার্কারি যদি আমাদের শরীরে চলে যায়, পারদের জন্য কি হয়, মিনামাটা হয়, মিনামাটার ডিজিজ, মিনামাটা। ঠিক আছে, এই মিনামাটার নামটা কেন হয়েছে তোমরা জানো, জাপানের মিনামাটা শহরে, ঠিক আছে, মিনামাটা বলে একটা শহর রয়েছে, সেই শহরে প্রথমে কিন্তু ওখানে একটা পারদ মানে তৈরি কারখানা ছিল, সেখান থেকে মানে ওই পারদগুলো হচ্ছে জলের মাধ্যমে মাছের শরীর থেকে মানুষের শরীরে গিয়ে এই ডিজিজটা তৈরি হয়েছিল, তো তার জন্য এটাকে মিনামাটা বলা হয়। ঠিক আছে, চলো এবার দেখো প্রভাব কি করছে দেখো। তাহলে এই পারদ হচ্ছে কি দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাঁপুনি, মানসিক বিভ্রান্তি, স্মৃতিভ্রম করাতে পারে। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমার মিনামাটা ডিজিজ যেটা বললাম, জাপানের নিউরোটক্সিক রোগ, যেটা হচ্ছে কি তোমার এই পারদ দূষণের জন্য হয়ে থাকে। বায়োমার্কার দেখো বলছে যে এই দেখো ইউরিন মার্কারি লেভেল যদি 10 মাইক্রোগ্রাম পার লিটার ঠিক আছে, তার বেশি হয়ে গেলে সমস্যা। ঠিক আছে, হেয়ার মার্কারি অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, এবার ক্যাডমিয়ামের জন্য কি ডিজিজ হয়, ক্যাডমিয়ামের জন্য কি ডিজিজ হয়, ক্যাডমিয়ামকে আমরা কি বলি, ইটাই বা আউচ। ঠিক আছে, ইটাই বা হচ্ছে তোমার আউচ ডিজিজ হয়, আউচ। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এটা বেসিক্যালি ব্যাটারি উৎপাদন, রং বা প্লাস্টিক তোমার হচ্ছে কি কারখানা, ধাতু গলানোর শিল্প, ধূমপান, এগুলো থেকে হতে পারে। আর দেহে জমা হয়ে তারা আমাদের বিষক্রিয়া তৈরি করতে পারে, কিডনির উপর প্রভাব ফেলতে পারে, দেখো প্রক্সিমাল টিবিউল ড্যামেজ করতে পারে, হাড়ের অস্থিকে দেখো ব্রেক করতে পারে, বোন তোমার হচ্ছে কি নরম করে দেবে। ইটাই যেটা বললাম ডিজিজ, যেটা হচ্ছে কি তোমার এই যে হাড়ের চরম দুর্বলতা এবং ব্যথা সৃষ্টি করতে পারে। এরও দেখো বায়োমার্কার হিসাবে ব্লাড ক্যাডমিয়াম যে লেভেল সেটা কত না 5 মাইক্রোগ্রাম পার লিটার এর কম থাকতে হবে। ঠিক আছে, চলো এবার বলছে যে ইউরিনারি বিটা 2 মাইক্রোগ্লোবুলিন এলিভেশন। আচ্ছা, এবার বলছে দেখো রেডিয়েশন হ্যাজার্ডস, শুধুমাত্র যে এই যে হেভি মেটালসগুলো হচ্ছে কি কলকারখানা থেকে বেরায় তা নয়, ইন্ডাস্ট্রি থেকে রেডিয়েশন হ্যাজার্ডস কিছু বেরায়। তার সোর্স দেখতে পাচ্ছ যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রেডিও অ্যাক্টিভ যে সমস্ত হচ্ছে কি তোমার দূষিত পদার্থ, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, হ্যাঁ, এক্স রে, সিটি স্ক্যান সেন্টার, হ্যাঁ, এগুলো থেকে তৈরি হতে পারে। পারমাণবিক বিস্ফোরণ, তাই না, হিরোশিমা, নাগাসাকি, তাই না, এই জায়গাগুলো থেকে তৈরি হয়েছিল। এবারে এখানে বিকিরণ কত প্রকারের হয় দেখো, আলফা, বিটা এবং গামা রে তৈরি হতে পারে। হ্যাঁ, আলফা গামা এবং আলফা বিটা গামা, তো এরাও কিন্তু হচ্ছে কি এরা কি করতে পারে, আমাদের সেলকে পেনিট্রেট করে এরাও কিন্তু আমাদের রেডিয়েশন প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, ডিএনএ কে দেখো ড্যামেজ করছে, মিউটেশন করাতে পারে, বোন মেরো সেলকে হচ্ছে কি তোমার সাপ্রেস করে দিতে পারে। হ্যাঁ, বমি ভাব হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, স্কিনে রেডিয়েশন হলে স্কিন ক্যান্সার হতে পারে। ঠিক আছে, কিংবা দেখো ফেটাসের ক্ষেত্রে দেখো এই যে টেট্রা তোমার হচ্ছে জেনিক এফেক্ট কিন্তু তৈরি হতে পারে। চলো এবার হচ্ছে বায়োমার্কার এবং এক্সপোজার। রেডিয়েশন ডোজ হচ্ছে কি তোমার দেখো খুবই ডেঞ্জারাস, তোমরা জানো, খুবই সামান্য পরিমাণ মার্কারে মানে থাকলেই সেখানে কিন্তু ডিজিজ কিন্তু হতে পারে। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখো আমরা একটা টেবিল করে দিয়েছি যে লেড বা হচ্ছে তোমার সিসার জন্য দেখো এখানে কি কি ডিজিজ হয় এবং কোন কোন কারখানা থেকে হয়, টার্গেট অর্গান কি, মার্কারি, ক্যাডমিয়াম এবং রেডিয়েশন। চলো এবার হচ্ছে কি একদম লাস্টের দিকে আমরা পৌঁছে গেছি যে সামাজিক এবং শারীরবৃত্তীয় বিষয়সমূহ, সোশ্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে। দেখো এটা শুধুমাত্র যে আমাদের পরীক্ষার পারপাসে বা নাম্বার তোলার জন্য পড়তে হবে তা নয়। দেখো যখন তুমি টিচার হবে বা বর্তমানে সমাজকে ভালো রাখতে গেলে বা নিজে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে এই প্রসঙ্গটা কিন্তু সবাইকে জানতে হবে, বিশেষ করে সোশ্যাল এবং ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে, তাই না। কারণ দেখো এখন আমরা বেসিক্যালি সবাই কিন্তু হচ্ছে কম বেশি, হ্যাঁ, আমরা সমাজকে দেখতে পাচ্ছি যে এই তোমার হচ্ছে কি এই এডিকশান বা আসক্তি হচ্ছে কি তোমার হয়ে যাচ্ছে। কেউ তামাকের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, কেউ অ্যালকোহলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, কেউ দেখো নার্কোটিক্স, কেউ আবার দেখবে এই যে তোমার সোশ্যাল মিডিয়ার প্রতি হচ্ছে একটা আসক্তি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ওটাও কিন্তু বাজে জিনিস, এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে তোমার ইলেকট্রনিক্স গ্যাজেট, এটাও কিন্তু বাজে জিনিস, মানে এটাও কিন্তু এই তামাক, অ্যালকোহল, নার্কোটিক্স থেকেও আরও ভয়ানক হতে পারে। ঠিক আছে, কারণ দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি কদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, সম্ভবত ব্যাঙ্গালোরে, তার মা একটা স্কুল থেকে একটা বাচ্চা এসে, কত বয়স হবে, এই 10 থেকে 12 বছর হবে, তার মা তার মোবাইল নিয়ে হচ্ছে কি তোমার কিছু করছে,
সে তার মায়ের কাছ থেকে মোবাইল নেওয়ার জন্য সে কি করলো, এতটাই সে হচ্ছে কি তোমার এডিক্টেড হয়ে গেছে, তার একটা ভারী জিনিস হচ্ছে কি তুলে নিয়ে এসে তার মায়ের মাথায় সজোরে হচ্ছে কি আঘাত করলো। আঘাত করার পরে হচ্ছে তার মা হচ্ছে মূর্ছা গেল এবং তার মায়ের কাছ থেকে মোবাইলটাকে ছিনিয়ে নিয়ে সে হচ্ছে মোবাইলটাকে চালানো শুরু করলো। ঠিক আছে, তো এটা মানে এতটা ভয়ানক কন্ডিশন ভাবো, তার মা মানে সেইটুকু সে বুঝতে পারছে না যে সে কি কাজটা করলো। ঠিক আছে, তাহলে এটা এটা দেখো তামাক, অ্যালকোহল এবং নার্কোটিক্সের থেকেও আরো বেশি ভয়ানক, আরো বেশি হচ্ছে কি তোমার হচ্ছে কি সমাজের জন্য হচ্ছে ক্ষতিকর। তাহলে এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র যে বাচ্চারা দায়ী তা নয়, আমরা বিশেষ করে আমরা সমাজে যারা বুদ্ধিজীবী মানুষ বা আমরা যারা হচ্ছে কি সোসাইটি যারা বিল্ড আপ করছি, আমরাও কিন্তু দায়ী সমানে। কারণ আমি দেখেছি বর্তমান সোসাইটি, ঠিক আছে, বাচ্চাদেরকে ঝামেলা থেকে রক্ষা করার জন্য বা বাচ্চাকে হচ্ছে কি তোমার শান্ত করার জন্য তাদেরকে কিন্তু আমরা ইলেকট্রনিক্স ডিভাইস আমরা কিন্তু ধরিয়ে দিচ্ছি। তো তারা এডিক্টেড হয়ে যাচ্ছে, যখন সেই এডিক্টেড কন্ডিশনে হচ্ছে কি তোমার হাই লেভেলে চলে যাচ্ছে, তখন তাকে আমরা কিন্তু আর আটকাতে পারছি না। যাই হোক, তো এই জন্য তোমরা যারা ক্লাস করছো বেসিক্যালি সবাই কিন্তু এই জিনিসটা ভালো করে একটু জেনে নাও। এটা আমাদেরকে, সমাজকে, আমাদের নিজেকে এবং ভবিষ্যতে এই জিনিসগুলো হচ্ছে কি অবভিয়াসলি কাজে লাগবে। এবং তো অবভিয়াসলি আমরা পরীক্ষার জন্য পড়ছি মানে এখান থেকে কোশ্চেনও হতে পারে। কি বললাম বুঝতে পারছো? দেখো এবার দেখো, তাহলে বেসিক্যালি প্রথমে আমরা দেখবো যে আসক্তি বা এডিকশন ব্যাপারটা কি। তোমরা সেটা সবাই জানো যে আসক্তি হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া যেটা দেখবে যে শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, যেখানে দেখো এই যে তোমরা জানো যে আসক্তিটা আছে কি শুধুমাত্র একই জিনিস বারবার করার জন্যই কিন্তু আসে, তাই না? দেখবে কোন একটা ধরো তো কেউ একজন ধরো হচ্ছে কি তোমার তামাকের এডিকশন রয়েছে বা অ্যালকোহলের এডিকশন রয়েছে, মানে সেটা না খেলেই তার নয়, এমন একটা পরিস্থিতি, মানে ওটা খেতেই হবে, নাহলে তার কিন্তু হচ্ছে কি মনে হচ্ছে যে তারা চলছে না আর কি। ঠিক আছে, মানে আমি হচ্ছে কি তোমার একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি। আমি একজন স্টুডেন্টের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি। ঠিক আছে, আমাদের একটা স্টুডেন্ট রয়েছে, ও হচ্ছে কি তোমার সিগারেটের প্রতি আসক্তি আছে, বলছে যে মানে ওটা খেলে মনে হচ্ছে যে একটা এনার্জি পাই। ঠিক আছে, তো খেলে মনে হয় যে কাজ করতে ইচ্ছা করে, বা মানে সারাদিনে যদি ওটা না খাই, মানে ওটা না কনজিউম করি, সেই জিনিসটা আমার ওর নাকি হয় না। তো ওটা তার কি হয়েছে বলে দিই, তার একটা এডিক্টেড হয়ে গেছে, মানে তার একটা মানসিক সিস্টেমে ঢুকে গেছে যে ওটা খেলেই সে কিন্তু কাজ করবে। ঠিক আছে, বা ওটা আমি তখন তাকে বললাম যে তুমি যখন আগে ওটাকে কনজিউম করতে না তখন কি তুমি কাজ করতে না, বা তখন কি তুমি এই জিনিসগুলো করতে না? বলছে হ্যাঁ করতাম। বলছে তাহলে এটা এটা যখন তুমি করছো তাহলে তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে তখন আগের তুলনায় কি তোমার এফিসিয়েন্সি কি বেড়ে গেছে? বলছে না, ওটা তো বাড়েনি। আমি তখন তাকে বললাম তাহলে সেই জিনিসটার মধ্যে তফাৎটা কি? ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি এই জিনিসগুলো কিন্তু এটা এডিকশন, মানে এডিকশন মানে কি যে কোনো একটা জিনিস মানে শারীরবৃত্তীয় এবং মানসিক অবস্থার মধ্যে একটা তৈরি হয়ে যাওয়া, একটা বারবার করার মাধ্যমে একটা প্রক্রিয়া, যেটাকে আমরা এডিকশন বলছি। সেটা হতে পারে নিকোটিন, অ্যালকোহল, ড্রাগ বা আদার্স কিছু হচ্ছে কি তোমার যে জিনিসগুলো বললাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো গ্যাজেটস। ঠিক আছে, হ্যাঁ, দেখবে আমি ক্লাসেও ফলো করি, বিশেষ করে দেখবে এখন হচ্ছে কি সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল। ঠিক আছে, মানে হয়তো ক্লাসে তারা হচ্ছে মিউট করে রাখে, ভাইব্রেট করে রাখে, তো কিছু একটা ভাইব্রেশন হলেই সঙ্গে সঙ্গে কিন্তু সে মোবাইল দিকে তাকাচ্ছে, স্ক্রিনটাকে অন করে সে কিন্তু দেখছে। ঠিক আছে, আবার সে কিন্তু হচ্ছে কি দেখে নিয়ে আবার সে তাকে দিচ্ছে, মানে তার একটা মনে যে এই মনে হয় কোনো একটা মেসেজ হলো বা এই মনে হয় কিছু একটা কেউ বললো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাই, তো এটাও কিন্তু একটা এডিকশন। ঠিক আছে, তাহলে বারবার হচ্ছে কি কোনো একটা জিনিস করার পরে তার মধ্যে একটা এডিকশন তৈরি হয়। তো দেখো প্রথমে এখানে টোব্যাকো রয়েছে। টোব্যাকো দেখো একটা বিষাক্ত পদার্থ, তোমরা জানো তার মধ্যে কি থাকে, নিকোটিন বলে একটা তোমার পদার্থ থাকে, যেটা তোমরা জানো যে স্নায়ু উদ্দীপক হিসাবে কাজ করে, এটা ডোপামাইন নিঃসরণ করে আসক্তি সৃষ্টি করে। তার মধ্যে টার থাকে, কার্বন মনোক্সাইড থাকে, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকে। হ্যাঁ, তো ফুসফুসের দেখো এখানে ক্যান্সার তৈরি করতে পারে, সিওপিডি করতে পারে, এমফিসেমা হতে পারে, হৃৎপিণ্ডে দেখো উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে, হৃদরোগ ধরাতে পারে, রক্তনালীতে দেখো এনজিওপ্যাথি করতে পারে। গর্ভাবস্থায় যদি কেউ এই নিকোটিন কনজিউম করে তাহলে সেক্ষেত্রে দেখো 20 টাকায় বাংলা, ব্যাপারটা বুঝতে পারলাম। 20 টাকায় বাংলা মানে অ্যান্টি সোশ্যাল কাজ হচ্ছে এত। ও আচ্ছা, বাংলা, আচ্ছা আচ্ছা, দেশি মদ, বুঝতে পারলাম বুঝতে পারলাম। আচ্ছা, চুল্লু, বাহ, তোমরা তো সব জানো যে, তোমরা যে সব নাম টাম জানো যে। যাই হোক দেখো, তাহলে
দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে যে ফুসফুসের জন্য দেখো ক্যান্সার, সিওপিডি, এমফাইসেমা। আচ্ছা, এবার দেখো এখানে মৃত্যু ঝুঁকিও হতে পারে। বলছে WHO অনুযায়ী প্রতি বছর দেখো 80 লক্ষ মানুষ তামাকজনিত কারণে মৃত্যুবরণ করছে। তার কারণ তোমরা জানো যে টোবাকো থেকে কি কি তৈরি হয়, টোবাকো থেকে কি তৈরি হয়, তাই না? তোমরা জানো যে বিড়ি তৈরি হয়, সিগারেট তৈরি হয়, তারপর হচ্ছে কি গুড়াক্ষু তৈরি হয়, তাই না? তারপর হচ্ছে তোমরা জানো যে বিভিন্ন যে তোমার হচ্ছে কি বলে গো, ওই যে যারা ওই যে এই যে শেখর না বলে না, সেই যে জিনিসগুলো হচ্ছে কনজিউম করে, সেটাকে কি বলে গো? ওগুলোকে বলা হয় খৈনি। এই যে খৈনি বলছে, বিমল, তাই না? মানে এই জিনিসগুলো তৈরি হয়। গুটখা, গুটখা বলে, গুটখা। ঠিকই বলেছে, এই যে অর্ক ঠিকঠাক বলেছে, একমাত্র অর্ক ঠিকঠাক বলেছে, গুটখা। ঠিক আছে, তো গুটখা তৈরি করছে। তো এখানে দেখো, এখানে মানে এই যে তোমরা বলছো যে এই যে তোমরা বলছো যে শেখর, বাহার, এগুলো একটা কোম্পানির নাম, হ্যাঁ, কিন্তু হচ্ছে কি ওটাকে কমনলি বলা হয় গুটখা বলা হয়, তাই না? তো এই যে গুটখা, এগুলো কনজিউম করলে কিন্তু ওরাল ক্যান্সার হচ্ছে, তাই না? ওরাল ক্যান্সার হচ্ছে। তাহলে সবগুলোই কিন্তু হচ্ছে কি তোমার টোবাকো জাত পদার্থ, তাই না? টোবাকো থেকেই এই পদার্থগুলো তৈরি হয়। ঠিক আছে, তো দেখো দিয়া বলছে, আমার ছেলে বলছে আপনার পেন কোথায়, আপনি যে লিখছেন, আমার পেন কোথায়, আমি যে লিখছি, এই যে লিখছি নাকি, না কি বলছো? আরে এটা হচ্ছে কি তোমার ডিজিটাল বোর্ড আর কি, মানে এখানে লিখা যায় পেন টেপে লিখা যায়। ঠিক আছে, দেখো এবার বলছে, দেখো তাহলে এখানে ভালো করে দেখো, এখানে WHO অনুযায়ী তাহলে একটা সমীক্ষা বলছে যে প্রতি বছর কিন্তু 80 লক্ষ মানুষ কিন্তু মরছে এই সমস্ত কারণে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা বেসিক্যালি হচ্ছে কি তাহলে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ভালো করে দেখো, অ্যালকোহল তো তোমরা জানো এখন হচ্ছে কি বাংলার ঘরে ঘরে, তাই না? প্রত্যেকটা মানুষকে কিন্তু মানে এখন প্রায় হচ্ছে কি পাড়ায় পাড়ায় তুমি দেখতে পাবে যে অ্যালকোহল আসক্তির হচ্ছে কি তোমার মানুষকে খুঁজে পাবে। ঠিক আছে, তো এরা বিশেষ করে যে নিজে হচ্ছে কি তোমার মানে নিজের ক্ষতি করছে না, এরা সমাজের কিন্তু এক পক্ষে লাভও করছে। কেন বলে দেখি, আমাদের গভর্নমেন্টের ম্যাক্সিমাম ট্যাক্সটা কিন্তু অ্যালকোহল থেকেই আসে। মানে আমাদের যে রেভিনিউটা জেনারেট হয়, ঠিক আছে, তার হচ্ছে কি প্রায় হচ্ছে 50%-এর কাছাকাছি রেভিনিউ কিন্তু এই অ্যালকোহল থেকেই আসে। মানে আমাদের রাজ্যটা চলছে কিন্তু এই অ্যালকোহল থেকেই। ঠিক আছে, এটা কিন্তু মানে শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে কি অপ্রিয় সত্য কথা। ঠিক আছে, প্রায় রেভিনিউ 60% হচ্ছে কি তোমার আসছে আমাদের অ্যালকোহল থেকে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তারা নিজের ক্ষতি করে আমাদের লাভ করছে, তাই না? বলছে রেশন দোকানে দিলে ভালো হয় অনেক মানুষের। যাই হোক, আচ্ছা এই জিনিসগুলো বলো না, লোকের খারাপ লাগবে, তাই না? এখানে যারা বিশেষ করে অ্যালকোহল প্রেমী মানুষ, তারা দুঃখ পাবে না, তারা দুঃখ পাবে। দেখো এবার বলছে, দেখো বলছে এখানে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, ইথানল থাকে। ঠিক আছে, অ্যালকোহলে কি থাকে, ইথানল থাকে। আচ্ছা, এখানে দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে। ঠিক আছে, এবার দেখো লিভারের ক্ষতি করে, ফ্যাটি লিভার করে দেয়, হেপাটাইটিস হয়ে যায়, সিরোসিস হয়ে যায়, লাস্টে সিরোসিস হয়ে মারা যায়। ঠিক আছে, তাহলে কি হয় না, লিভার সিরোসিস হয়ে মারা যায়। আচ্ছা, আর কি হয় দেখো, বলছে দেখো মস্তিষ্কে দেখো বলছে মেমোরি লস, তারপরে দেখো বলছে হার্ট কার্ডিও মায়োপ্যাথি হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়। আচ্ছা, এবার দেখো, এবার বলছে উইড্রোয়াল সিনড্রোম। যদি হচ্ছে কি কেউ এই সমস্ত জিনিসের এডিক্টেড হয়ে যায় না, দেখবে প্রতিদিন খাচ্ছে, বুঝতে পারলে? প্রতিদিন যদি সে কনজিউম করে, তাহলে তাকে কিন্তু ছাড়ানো মুশকিল। তো তখন যে ছাড়াতে গেলে যে সমস্ত হচ্ছে সিনড্রোমগুলো আমরা দেখতে পাই, তাকে এক কথায় বলা হচ্ছে উইড্রোয়াল সিনড্রোম। তো এখানে দেখো কাঁপুনি হয়, ঘাম আসে, হেলুসিনেশন হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। চলো এবার দেখো নার্কোটিক্স তো আরো বেশি ক্ষতিকারক। তোমরা জানো যে এটা খুব বাজে জিনিস। মানে নার্কোটিক্সে যদি কেউ পাল্লাই পড়েছে, তাহলে তার জীবন শেষ। সে আর হচ্ছে কি তোমার মানে মানে নর্মাল জীবন লাইফস্টাইলে সে আর ফিরে আসা মহা মুশকিল, তাই না? নার্কোটিক্সের ক্ষেত্রে তো নার্কোটিক্স তোমরা জানো হেরোইন, মরফিন, কোকেন, LSD, গাঁজা, তাই না? গাঁজা তো হচ্ছে কি তোমার পপুলার একটা মানে এখন চলছে মার্কেটে। তো ওটাই হচ্ছে কি এই জিনিসগুলোকে আমরা কি বলি, নার্কোটিক্স বলি, তাই না? চুরুট। দেখো, তো দেখো এগুলো মার্কেটে চলছে এখন, ব্রাউন সুগার। হ্যাঁ, তো দেখো এগুলো হচ্ছে কি তোমার বিশেষ করে এগুলোকে আমরা নার্কোটিক্স বলি, তাই না? ড্রাগ বলি এগুলোকে, ড্রাগ। হ্যাঁ, তো দেখো
আমরা বিশেষ করে এই সমস্ত মানে এই যে নামগুলো বললাম, এগুলো যদি কেউ একবার যদি এডিক্টেড হয়ে যায়, তাহলে তার আর সামাজিক মানে জীবনে ফিরে আসা আর মুশকিল। ঠিক আছে, প্রসেস দেখো। দেখো এবার বলছি এখানে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার হচ্ছে কি ডিপ্রেশন হিসাবে কাজ করে বা স্টিমুলেটও করতে পারে। তারপর হচ্ছে দেখো বলছে যে টলারেন্স ডেভেলপমেন্টস হতে পারে, উইথড্রল ইফেক্ট হতে পারে, সামাজিক অপব্যয় হতে পারে। চলো আর একটা জিনিস রয়েছে আমাদের, যেটা হচ্ছে কি এইচআইভি বা এডস। তোমরা সবাই জানো যে এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তাই না? এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো এটা বেসিক্যালি সেক্সুয়ালি তোমার হচ্ছে ট্রান্সমিটেড হয়। ওকে, তো এটা আমরা জানি যে যদি কোনো ব্যক্তির এইচআইভি পজিটিভ হয়, সে যদি অসুরক্ষিতভাবে যৌন সংসর্গ কারোর সাথে করে কোনো সুস্থ মানুষের সাথে, তাহলে সেখানে কিন্তু এই ডিজিজটা ট্রান্সমিট হতে পারে। শুধু তাই নয়, তার ব্লাড স্যাম্পেলের মাধ্যমেও কিন্তু ট্রান্সমিট হতে পারে। তো এই জন্য হচ্ছে কি আমাদেরকে, এবং সবচেয়ে বড় কথা যে এই এইচআইভি বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যান্টিবডি তৈরি মানে কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত ডিসকভার হয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এটা কিন্তু খুবই মারাত্মক। যদি কারোর এইচআইভি একবার হয়ে যায়, তাহলে তার কিন্তু মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, তো এখানে তোমরা জানো যে এখানে আমাদেরকে প্রতিরোধ করার জন্য কিছু ব্যবস্থা অবলম্বন করতে হবে, তাই না? অসুরক্ষিত যৌন সম্পর্ক অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি দেখো সচেতনতা বৃদ্ধি করতে হবে, মনোবিজ্ঞান এবং রিহেবিলিটেশন সেন্টার বাড়াতে হবে, পারিবারিক সহায়তা করতে হবে এবং কড়াকড়িভাবে আইনি ব্যবস্থা কিন্তু করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর কি? জনসংখ্যা বিস্ফোরণ। দেখো এই যে আমরা এখন জনসংখ্যা বিস্ফোরণের শিকার, তাই তো? তার কারণ দেখো এখন হচ্ছে তুমি মানে যেখানে যাও, ঠিক আছে, হিউজ পপুলেশন তুমি দেখতে পাবে। তাহলে এই যে জনসংখ্যা বিস্ফোরণ, এটা কিন্তু হচ্ছে কি একটা সুস্থ সমাজের পক্ষে কিন্তু মানে সবকিছু স্বাভাবিকভাবে করা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? শিক্ষা, স্বাস্থ্য, তাই না, বা তোমার হচ্ছে আদার যে সমস্ত হচ্ছে কি তোমার ফেসিলিটিস, এগুলো স্বাভাবিকভাবে এখন পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য দেখো দুর্নীতি হচ্ছে, মারামারি হচ্ছে, হিংসা হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো বাড়ছে। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে ওভার পপুলেশন হচ্ছে কি একটা সামাজিক মানে একটা বলতে পারো যে প্রতিবন্ধকতা বলতে পারো। ঠিক আছে, বা একটা হচ্ছে সামাজিক একটা ক্যান্সার বলতে পারো, তাই না? সমাজের একটা ক্যান্সার ওভার পপুলেশন। তার কারণ এটাকে যদি আমরা সচেতনভাবে যদি মানে শক্ত হাতে যদি আমরা দমন না করি, তাহলে একটা দিন আসবে দেখবে মানুষকে কিন্তু মানে আর মানবে না, মানে যে একটা মানে সামাজিক অবক্ষয় চলে আসবে। ঠিক আছে, অলরেডি অবক্ষয় শুরু হয়ে গেছে, কিন্তু সেটা টপ লেভেলে চলে আসবে। ঠিক আছে, তোমরা এখনো জানো যে কিছু কিছু শহর আমাদের ভারতেও রয়েছে, দেখবে সামান্য মোবাইল পার্স ছিনতাই করার জন্য মানুষকে মেরে ফেলছে। বুঝতে পারছো মানে কতটা মানুষ মানে কি লেভেলে গেছে? বুঝতে পারছো মানে এটা মানে কল্পনার বাইরে। একটা সামান্য হচ্ছে কি কোনো একটা মোবাইল বা একটা হচ্ছে কি তোমার পার্স ছিনতাই করবে, তার জন্য তারা কি করছে? মানুষকে মেরে ফেলছে। ঠিক আছে, মানে এর থেকে আর কিছু হতে পারে? ভাবো তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি তোমার তৈরি হচ্ছে কি জন্য, তাই না? এগুলো হচ্ছে ওভার পপুলেশনের জন্য। শিক্ষার অভাব ঘটছে, স্বাস্থ্যের অভাব ঘটছে, তাই না? তো যার কারণে তারা খাবার পাচ্ছে না, তাই না? তো এই জন্য তারা মেরে ফেলছে। বুঝতে পারলে? তো এই জিনিসগুলো হচ্ছে ওভার পপুলেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই একই জিনিসই বলছে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি কিন্তু হচ্ছে কি তোমার কমছে, দারিদ্র ও শিক্ষা বাড়ছে, প্রচলিত বিশ্বাস। ঠিক আছে, এবং বেশি বলছে যে বেশি সন্তান নিলে সামাজিক সুরক্ষা বাড়বে। এরকম কোনো দেখেছো? আমি দেখেছি গ্রামের দিকে বা টাউনেও দেখেছি যে তাকে হচ্ছে কি সন্তানকে জন্ম দিয়ে পড়ালো, তার জন্য হচ্ছে কি তাকে ভরণ পোষণ করলো, চাকরি পেলো বা সে প্রতিষ্ঠিত হলো, দেখা গেলো তার বাবা মাকে আর দেখছে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি কোনো গ্যারেন্টি আছে যে তার সন্তান তার হচ্ছে বাবা মাকে দেখবে? ঠিক আছে, তো আর কি না, আরেকটা ট্রেডিশন আছে, তো কম বয়সে বিয়ে করে দিচ্ছে। তাহলে কম বয়সে যদি বিয়ে করিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বেশি সন্তান তৈরি হয়ে যাচ্ছে, তাই না? বেশি সন্তান জন্ম নিয়ে যাচ্ছে, তাই না? তার যে সেক্সুয়াল পিরিয়ডটা হচ্ছে অনেকটা বাড়ছে, তাহলে সেই পিরিয়ডে হচ্ছে কি তার অনেকগুলো হচ্ছে সন্তান চলে আসছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং সার্বিকভাবে এটা কিন্তু দমন করতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি থেকে সমাজ থেকে সার্বিকভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে আমরা এটাকে রোধ করতে পারবো, ওভার পপুলেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আদারওয়াইজ এটাকে আমরা কোনোভাবেই ওভারকাম করতে পারবো না। চলো এবার বলছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। দেখো জনসংখ্যা বৃদ্ধির প্রভাব যদি আমরা দেখি, তাহলে সামাজিক কিছু প্রভাব রয়েছে যেটা আমরা জানি। বেকারত্ব, দারিদ্র্য, বাসস্থান, খাদ্য, জল, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, অপরাধ। তোমরা জানো তো এই যে সামাজিক অপরাধ কিন্তু বাড়ছে, চুরি ছিনতাই বেড়ে যাবে। ঠিক আছে, চুরি ছিনতাই এগুলো বেড়ে যাবে। কেন বলো দেখি? ধরো দেখো আমি একটা কথা বলি, দেখো তাহলে এই যে দেখো এই যে প্রতারণা বা এই যে সাইবার ক্রাইম বা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি প্রতারণা করে দিচ্ছে। ঠিক আছে, তোমাকে হচ্ছে কি ফোন করে তোমার কাছে টাকা নিয়ে নিচ্ছে,
তোমার হচ্ছে কি ভুলভাল ওটিপি তুমি দিয়ে দিলে তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, বা তোমাকে হচ্ছে কি কোনো কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে সেখানে আর রক্ষা করছে না, বা দেখা গেল হচ্ছে কি তোমার এই জিনিসগুলো বাড়ছে। কেন বাড়ছে বলো দেখি? কারণ মানুষের যখন সংখ্যা বাড়ছে তো তখন হচ্ছে কি হচ্ছে, তাহলে সে তো সবাই তো চায় যে হচ্ছে কি তোমার বেঁচে থাকবে, বা তার হচ্ছে কি টাকা পয়সা থাকবে, তার ঘরবাড়ি থাকবে, তার সে হচ্ছে কি তোমার সামাজিক সুরক্ষা থাকবে, তাহলে ইনকাম করবে। তাহলে যখন সে চাকরি পাচ্ছে না, সে তখন অল্টারনেটিভ রাস্তা পাচ্ছে, তাই না? কেউ চুরি করছে, ডাকাতি করছে, তাই না? হ্যাঁ, দেখবে পুরো এটিএমটাকে লুট করে নিচ্ছে, বা দেখবে এখানে দেখবে আমাদের টাউনে দেখবে জানলা দিয়ে মোবাইল চুরি করে নিচ্ছে, তাই না? কারণ সে মানে মানে কি বলবো যে মানে ব্যাপারটা হচ্ছে কি সে এরকম ভাবে হচ্ছে না, সামাজিক এই যে অপরাধগুলো বাড়ছে এই ওভার পপুলেশনের জন্য বাড়ছে। খেতে পাচ্ছে না, কি করবে? খাওয়ার জন্য পেটের দায় সে আর কদিন উপবাস থাকবে? 2 দিন খেতে পাচ্ছে না, 3 দিন খেতে পাচ্ছে, 3 দিনে সে কি করছে? প্রথমে চুরি করবে, তারপরে ডাকাতি করবে, না হলে দেখো মানুষকে খুন করবে, তাই না? করবেই সে। কেন না? সে নিজের পেটের দায়ে সবকিছু করতে পারবে, তাই না? তাহলে এটা কিন্তু হচ্ছে কি তোমার কি হচ্ছে না, তোমার বেসিক্যালি জনসংখ্যা বিস্ফোরণের জন্য ঘটছে। এবার পরিবেশগত প্রভাব কি হচ্ছে দেখো, আমাদের দেখো জনসংখ্যা বাড়লে বন উজাড় হয়ে যাচ্ছে, ফরেস্ট ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, বৈচিত্র্য কমছে, দূষণ বাড়ছে, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, ভূমিক্ষয় হচ্ছে, অরণ্য হানি ঘটছে, স্বাস্থ্য সংক্রান্ত প্রভাব পড়ছে। দেখবে হঠাৎ করে দেখো তোমরা জানো যে মহামারী হয়ে গেল, কি হলো? এই যে কোভিড-19 প্রাদুর্ভাব চলে গেল, ঠিক আছে? তো এরকম করে হচ্ছে কি তোমার মানে প্যান্ডেমিক ডিজিজ চলে আসছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে অপুষ্টি ঘটছে, তাই না? স্যানিটেশনের সমস্যা হচ্ছে। দেখবে তুমি যদি এখন পাবলিক টয়লেট ইউজ করো, তোমার কিন্তু দেখবে যে তোমার হচ্ছে ডিজিজ হয়ে যাবে পাবলিক টয়লেটে যদি তুমি ইউজ করো। কেন না? সেখানে স্যানিটেশন মেনটেন হচ্ছে না, হাইজিন মেনটেন হচ্ছে না। বুঝতে পারলে? চলো এবার দেখো পরিবার পরিকল্পনা। তাহলে আমাদেরকে তাহলে কি করতে হবে? যদি এই ওভার পপুলেশন বা হাই পপুলেশনকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, প্রত্যেককে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। কি করতে হবে? দেখো এই যে পরিবার পরিকল্পনা, কিছু গর্ভনিরোধ পদ্ধতি রয়েছে, সেগুলোকে আমাদের অবলম্বন করতে হবে। শল্য চিকিৎসা রয়েছে, জানো, ভ্যাসেক্টমি, টিবেক্টমি, এগুলো করাতে হবে। প্রচার বাড়াতে হবে যে বাবা বেশি সন্তান নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ তাদের মাধ্যমে আমাদের পপুলেশন বেড়ে যাচ্ছে, সমাজ অবক্ষয় হয়ে যাবে, ঠিক আছে, তোমরা নিউক্লিয়ার ফ্যামিলি করো, ঠিক আছে। আর কি দেখো, নারী শিক্ষা এবং ক্ষমতায়ন। হ্যাঁ, নারীকে শিক্ষিত করতে হবে, তাই না? নারী শিক্ষিত হলে তবে গিয়ে পপুলেশনটাকে কন্ট্রোল করা যাবে, তাই না? আর কি না, সচেতনতামূলক কর্মসূচি, গণমাধ্যম, ক্লিনিক পর্যায়ে আরো বেশি প্রচার বাড়াতে হবে, আরো বেশি সচেতন করতে হবে। হ্যাঁ, সোশ্যাল অ্যাওয়ারনেসটাকে বাড়াতে হবে, ঠিক আছে। আর কি জনসংখ্যা নীতি, অবভিয়াসলি ন্যাশনাল পপুলেশন পলিসি, ঠিক আছে। তাহলে এই পলিসি অনুযায়ী হাম দো হামারা দো, নাম শুনেছো তো? একটা ফ্যামিলিতে যাতে 2জন করে বাচ্চা থাকবে, ঠিক আছে, তার বেশি নেওয়া যাবে না। এই হাম দো হামারা দো এই প্ল্যানিংটা আছে করাতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটাই কমাতে হবে, তাই না? তোমরা জানো যে আগে মানে অনেকটা পাস্টে চলে গেলে, প্রায় হচ্ছে কি ধরো আজ থেকে 15 বছর 20 বছর তুমি চলে যাও, একটা ফ্যামিলিতে দেখবে 12 জন সন্তান, 15 জন সন্তান, 18 জন সন্তান, 20 জন সন্তান। মানে ভাবতে পারো একটা পরিবারে যদি 20 জন হয়, তাই না? এটা কিন্তু অবাকের কিছু কারণ নেই। রবি ঠাকুর হচ্ছে কত নম্বর ছিল জানো? রবি ঠাকুর কত নম্বর ছিল? রবি ঠাকুর কত নম্বর? এই দেখো, তাহলে অননা বলছে যে 14 নম্বর, ঠিক আছে। মানে ভাবো, তাহলে রবি ঠাকুর হচ্ছে শিক্ষিত ফ্যামিলি ছিল, তাই তো? রবি ঠাকুরের বাবা কি ছিল? রবি ঠাকুরের বাবা হচ্ছে কি জমিদার ছিল, তাই তো? তো সেক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে হচ্ছে কি অনেকগুলো তার কোম্পানি ছিল। তো সে হচ্ছে কি তোমার বেসিক্যালি সেই সময় অনেকটাই শিক্ষিত ব্যক্তি ছিল। তো ওতে হচ্ছে কি তার ফ্যামিলিতে দেখো 14 জন সন্তান, ঠিক আছে। তার পিছনে অনেক লজিকও ছিল। সেই সময় কোনো বাদ মানে কন্ট্রোল বলে কিছু ছিল না, মানে পপুলেশন কন্ট্রোলের কোনো সিস্টেম ছিল না তখন। এত তোমার হচ্ছে, হ্যাঁ, আরেকটা কি ছিল সেটা, তখন হচ্ছে কি তোমার বেশি করে বাচ্চাকে এই কারণে নিত, কারণ হচ্ছে মোর্টালিটি রেটটা কিন্তু অনেক কম ছিল, তাই না? কেন বলো দেখি? না, তার কারণ হচ্ছে কি বাচ্চারা মারা যেত, মহামারী হতো, কলেরা হতো, টাইফয়েড হতো, তাই না? তোমার হচ্ছে কি যক্ষা হতো, প্লেগ হতো। হ্যাঁ, মানুষ মারা যেত, মানে বাচ্চারা মারা যেত। মানে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার ঠাকুমার কাছে শুনেছি, ঠিক আছে, যে 14 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চাও মারা গেছে, ঠিক আছে। তো সেখানে মারা গেলে তারা এই জন্য তারা কি করতো, বেশি বাচ্চা নিত। বুঝতে পেরেছো তো? তো এটা একটা লজিক ছিল, মানে সোশ্যাল সিকিউরিটিটা কিন্তু একটা ব্যাপার ছিল, এবং হেলথের সিস্টেমটা একটা স্ট্রং ছিল না। এই জন্য দেখবে সেখানে 15 জন 20 জন করে বাচ্চা তারা জন্মাতো, ঠিক আছে। তার মধ্যে দেখা যেত 50% বেঁচে থাকতো, 50% মারা যেত, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ছিল, বুঝতে পারলে? এই জিনিসটা কিন্তু অস্বীকার কিছু করার কারণ নেই, এটা কিন্তু ছিল। এখন দেখবে আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু হেলথ ফেসিলিটি এতটাই বেড়ে গেছে যে এখন কিন্তু হচ্ছে কি সুরক্ষা কিন্তু অনেকটা বেড়ে গেছে, তাই না? এখন বাচ্চা মৃত্যুর হার কিন্তু অনেকটাই কমেছে। ঠিক বলছি তো? আমি ঠিক বলছি তো নাকি? দেখো, আমি অল্প কথার মাধ্যমে অনেক কিছু তোমাদেরকে বলছি। তো যারা তোমরা ধরতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কম কথার মাধ্যমে অনেক কিছু জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করছি।
ঠিক আছে। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে যে এনভায়রনমেন্টাল যে তোমার ফিজিওলজি ছিল সেই জিনিসটা আমরা মোটামুটিভাবে শেষ করলাম, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আমরা চলে আসবো, সংখ্য বলছে এখন মোর্টালিটি রেট কমেছে ডিউ টু তোমার হচ্ছে কি মেডিকেল ইমপ্রুভমেন্ট। একদম এখন হচ্ছে কি তোমার এতটাই তোমার হচ্ছে স্বাস্থ্য, ঠিক আছে, এতটাই বেড়েছে, মেডিসিন এতটাই হচ্ছে কি তোমার ইমপ্রুভ হয়েছে, তো যার কারণে এখন অবভিয়াসলি আমাদের তোমার হচ্ছে কি মোর্টালিটি রেটটা অনেকটাই কমেছে, তাই না, মৃত্যুর হারটা অনেকটাই কমেছে, ঠিকই বলেছো। চলো তাহলে তোমরা এবার রেডি কোশ্চেন অ্যান্সারের জন্য? সবাই রেডি তো? সবাই রেডি? তার আগে বলো তাহলে আজকে ক্লাসে তোমরা বুঝতে পারলে তো সবাই? আজকে ক্লাসে তোমরা বুঝতে পারলে তো যে জিনিসগুলো আমি আলোচনা করলাম? হয়তো শেষের দিকের জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি করেছি, কারণ এই জিনিসগুলো তোমরা সবাই জানো, তোমরা সব মাস্টার্স করেছো, তোমাদের সবার হচ্ছে কি গ্রাজুয়েশন করা আছে, তাই তো, তোমরা এগুলো সব পাকা, তাই তো, এই জিনিসগুলো তোমরা জানো। তো অতএব এই জন্য আমি এগুলোকে হচ্ছে কি খুব তাড়াতাড়ি করে বলে গেলাম, আমি বিশ্বাস করি এগুলো তোমরা হচ্ছে কি ভালো করে জানো। চলো এবার দেখো, এবার হচ্ছে কি চলো আমরা তাহলে কোশ্চেন অ্যান্সারে চলে যাব। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ঠিক আছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর ফিজিওলজিক্যাল রেসপন্স টু কোল্ড এনভায়রনমেন্ট। কোল্ড এনভায়রনমেন্টে মানে শীতল পরিবেশে শরীরের কোন প্রতিক্রিয়াগুলি ঘটে? কোন প্রতিক্রিয়াগুলি ঘটে? শীতল পরিবেশে শরীরের কোন প্রতিক্রিয়াগুলি ঘটে? দেখো তাহলে তোমরা তো পড়লে বাবা, তোমরা তো বললে, দেখো এখানে বলছে ভেসো কনস্ট্রিকশন। দেখো তাহলে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে কি আমরা দেখতে পাই যে কোল্ড এনভায়রনমেন্টে ঘটে, একদম ঠিক আছে। আচ্ছা, সিভিং থার্মোজেনেসিস এটাও ঘটে, সোয়েটিং ঘটে না। ডিক্রিজ মেটাবলিক রেট, মেটাবলিক রেটটা হচ্ছে তোমার ডিক্রিজ করে যায়, ঠিক আছে। তাহলে মেটাবলিক রেটটা হচ্ছে কি তোমার বাড়ে না কমে? বলো দেখি, কোল্ড এনভায়রনমেন্টে মেটাবলিক রেটটা হচ্ছে কি বাড়বে না কমবে? যখন হচ্ছে কি আমরা ঠান্ডাতে থাকি মেটাবলিক রেটটা, আচ্ছা তোমরা এবারে বলতে পারবে, যারা বলতে পারছো না বা যারা আন্দাজে বলছো তোমরা বলতে পারবে। আচ্ছা আমাকে বলো দেখি, তোমাকে শীতকালে বেশি খিদে পায় না গরমকালে বেশি খিদে পায়? তোমার খিদেটা বেশি কখন পায়? এবারে তোমরা বলতে পারবে। একদম একদম। তাহলে দেখো, তাহলে এটা কি হবে? তাহলে এটাও ভুল আছে, তাহলে ডিক্রিজ, এটা ইনক্রিজ হতো, এটা ডিক্রিজ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কিন্তু উত্তরটা কিন্তু অপশন এ বি দুটোই আছে হবে, ঠিক আছে, এ বি দুটোই ঠিক আছে। এখানে যারা এ এবং বি বলছো, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি দুটোই ঠিক আছে। নাকি ঈশ্বর বলছে যে আমার শীতকাল গরমকাল কিছু পার্থক্য নেই, আমার সবসময় খিদে পায়, নাকি ঈশ্বর বলছে আমার শীত গ্রীষ্ম কোনো পার্থক্য নেই, আমার সবসময় খিদে পায়? এরকম কারা কারা আছো এই গোষ্ঠীতে? কারা আছো যে শীতকালেও তার খিদে পায়, গরমকালেও খুব খিদে পায়? চলো দেখো, দেখো এবার বলছে যে ম্যাচিং দ্য ফলোইং কন্ডিশন উইথ দেয়ার রেসপেক্টিভ ফিজিওলজিক্যাল এফেক্ট: হাইপারবেরিক কন্ডিশন, হাইপোবেরিক কন্ডিশন, কোল্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হট এনভায়রনমেন্ট, ঠিক আছে। দেখো দেখো তোমাদেরকে বললাম না যে বেসিক্যালি হিট স্ট্রোকটা হবে কি হট এনভায়রনমেন্টে হবে। কোল্ড এনভায়রনমেন্টে হচ্ছে কি বলছে কি না পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন ঘটবে, একদম মিল করা আছে। আচ্ছা, হাইপারবেরিক কন্ডিশন মানে কি গো? হাইপারবেরিক মানে কি? হাইপারবেরিক মানে কি? হাইপারবেরিক মানে বলেছি যে হাই প্রেসার, মানে যেখানে জলের নিচে থাকবে, সমুদ্রের নিচে থাকবে, তাহলে তখন কি হবে? নাইট্রোজেন নেক্রোসিস হবে। আর হাইপোবেরিক মানে যখন হচ্ছে উচ্চ, কি হয়, উচ্চতা, তাহলে সেখানে কি হবে? হাইপোক্সিয়া এবং তোমার হচ্ছে ব্রিথনেস হবে, ঠিক আছে। তাহলে এখানে
দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু ভালো কোশ্চেন, তাই তো? যারা তোমরা বেসিক্যালি এনভায়রনমেন্টাল ফিজিওলজি যে চ্যাপ্টারটা তোমরা পড়লে, এই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, কারণ এই রিলেটেড বা এই কনসেপ্টের উপরে, ঠিক আছে, তোমার কিন্তু পরীক্ষায় কোশ্চেন সেট হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যে হাইপারবেরিক কন্ডিশন, হাইপোবেরিক কন্ডিশন, কোল্ড এনভায়রনমেন্ট, হট এনভায়রনমেন্ট, এই সময় আমরা কি কি প্রতিক্রিয়াগুলো দেখতে পাই বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পারছো তো? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো দেখো নেক্সট। চলো এবার বলছে যে তোমার কোশ্চেন নাম্বার 3, অ্যাসারশন বলছে অক্সিজেন অ্যাভেলেবিলিটি ডিক্রিজেস ইন হাই অল্টিটিউড। হাই অল্টিটিউডে অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে যায়, একদম ঠিক আছে। আচ্ছা, পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন রিডিউসেস এটা হাই এলিভেশন, তাই না? হাই এলিভেশনে বলছে যে পার্সিয়াল প্রেসার অফ দ্য অক্সিজেন কমে যায়। তাহলে দেখো এখানে আমরা অপশান এটার সঙ্গেই যাব, দুটো ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 4, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হিট অ্যাক্লিমেটাইজেশন রেসপন্স। কোনটা দেখো হিট অ্যাক্লিমেটাইজেশন রেসপন্সের হচ্ছে মধ্যে পড়ছে না? ইনক্রিজ প্লাজমা ভলিউম, আচ্ছা, আর্লিয়ার অনসেট অফ দ্য সোয়েটিং, ডিক্রিজ সোয়েট রেট, আর রিডিউস হচ্ছে কি তোমার ইলেকট্রোলাইট লস, তাই না? কোনটা হবে? কোনটা হবে কি বলেছে দেখো না, হিট অ্যাক্লিমেটাইজেশন রেসপন্স মধ্যে কোনটা পড়ছে না। দেখো তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রোলাইট লসটাকে রিডিউস করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ইনক্রিজ প্লাজমা ভলিউম, ঠিক আছে। আচ্ছা, আর্লিয়ার অনসেট অফ দ্য সোয়েটিং, ঠিক আছে, আর্লিয়ার অনসেট অফ দ্য সোয়েটিং। আর একটা বলছে ডিক্রিজ সোয়েট রেট, তাহলে কি হবে বলো? একদম, তাহলে কি হবে এখানে? অপশন সি এরটা করো। চলে যাবে নেক্সট কোশ্চেন নাম্বার 5। এবার বলছে যে প্রলংড তোমার হচ্ছে কি এক্সপোজার টু পজিটিভ জি ফোর্স মে লিডস টু, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন ভিভিআই। বলছে যদি জি ফোর্স পজিটিভ যেটা, সেখানে যদি তোমাকে অনেকক্ষণ রাখা হয় তাহলে তোমার মধ্যে কি ঘটবে? বহু সময় ধরে ইতিবাচক জি ফোর্সের সংস্পর্শে থাকলে কি হবে? ব্ল্যাকআউট হবে, রেড আউট হবে, ইনক্রিজড ভেনাস রিটার্ন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্রাকিকার্ডিয়া, কি হবে? আমি জানি এখানে তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন উত্তর আসবে। আমি জানি যারা বিশেষ করে ক্লাসটাকে মনোযোগ দিয়ে শুনেছো বা যারা হচ্ছে কি তোমরা জিনিসগুলো তোমরা বুঝেছো, তারাই ঠিকঠাক করে বলতে পারবে। দেখো এখানে জি ফোর্স, পজিটিভ জি ফোর্স হচ্ছে কি তোমার যদি অনেকক্ষণ রাখা হয় তাহলে কি ঘটবে? একদম, তাহলে যারা রেড আউট বলছো অপশন বি, তারাই ঠিক বলছো, তাই না? রেড আউট হয়ে যাবে, তাই না? এখানে কি হবে তাহলে? কি হবে না, রেড আউট হয়ে যাবে। ওকে, তাহলে when exposure to prolonged positive G force, blood is forced towards the lower, তোমার হচ্ছে কি কোথায় যাবে? মানে মাথা থেকে পায়ের দিকে যাবে, তাই তো? জি ফোর্স হচ্ছে মাথা থেকে পায়ের দিকে কাজ করে, তাহলে পজিটিভ জি ফোর্স মানে মাথা থেকে পায়ের দিকে গেলে তাহলে আমরা কি দেখতে পাবো না? তখন দ্যাট ক্যান লিডস টু দ্য কন্ডিশন অফ কল্ড দ্য রেড আউট, where the individual experience a reddish tint in their vision due to the increase of the blood pressure in the retinal capillaries, ঠিক আছে? ব্ল্যাক আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইয়েস ইয়েস, এটাও হবে, এটাও হবে, অপশন এটাও হবে, ব্ল্যাকআউটও হবে। একদম একদম একদম, দাঁড়াও দাঁড়াও, একদম। তাহলে যদি প্রলংড হচ্ছে কি তোমার অনেকটা, প্রলংড মানে অনেক দীর্ঘ সময় ধরে, এই ভালো করে শোনো, তোমরা যেটা বলছো তোমাদের কথা আমি নিচ্ছি,
কিন্তু ওটা ছিল কি এমনি নর্মাল হচ্ছে পজিটিভ ডি ফোর্সের পাশাপাশি ফাংশন ছিল। এখানে বলেছে প্রলং মানে দীর্ঘ সময় ধরে থাকলে। ভালো করে ব্যাপারটা বোঝো, ভালো করে ব্যাপারটা বোঝো। যদি হচ্ছে কি তোমার দীর্ঘক্ষণ ধরে থাকে তাহলে রেড আউট হবে না, রেড আউট হচ্ছে মাথায় রক্ত উঠলে হবে, ঠিকই বলেছো। এটা তোমার হচ্ছে ব্ল্যাক আউট হবে, ব্ল্যাক আউট হবে, হ্যাঁ ব্ল্যাক আউট হবে। অপশান এটাই হবে, বুঝতে পারলে? অপশান এটাই হবে, অপশান এটাই হবে শুধু বাবা, অপশান এটাই শুধু হবে। যারা অপশান এ বলছো তারাই হবে। কারণ দেখো আমি যে জিনিসটা দেখলাম যে যদি হচ্ছে কি তোমার প্রলংড এক্সপোজার টু দ্য পজিটিভ জি ফোর্স তখন ব্ল্যাক আউট হবে, হ্যাঁ ব্ল্যাক আউট হবে, অপশান এটা হবে। চলো দেখো নেক্সট। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার। মার্কারি বলছে দেখো মিনামাটা, একদম ঠিক আছে। লেড হচ্ছে এটাই, ঠিক আছে। লেডের জন্য কি হয়, ডিসলেক্সিয়া হবে না। ক্যাডমিয়ামের জন্য এনিমিয়া হয় না, ক্যাডমিয়া যেমন কি হয় এটাই হয়। রেডিয়েশনের জন্য স্কারবি হয় না। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিওলজিক্যাল এফেক্ট অফ দ্য নয়েজ পলিউশন। হ্যাঁ, নয়েজ পলিউশনের জন্য কি ফিজিওলজিক্যাল এফেক্ট হতে পারে? হাইপার টেনশন হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 8। ইন হাইপারবেরিক এনভায়রনমেন্টস হুইচ কন্ডিশন ইজ কমন ইন ড্রাইভার্স। ঠিক আছে, ইন হাইপারবেরিক এনভায়রনমেন্টস হুইচ কন্ডিশন ইজ কমন ইন ড্রাইভার্স। হাইপারবেরিক মানে কি গো? হাইপারবেরিক মানে যারা ডুবুরি মানে যখন নিচে থাকবে, তাহলে নিচে থাকলে নাইট্রোজেন নার্কোসিস হবে, ঠিক আছে। হাইপোক্সিয়া নো। আচ্ছা, ডিকম্প্রেশন সিকনেস, একদম ডি এরটা হবে, একদম একদম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার 9। হুইচ টক্সিকেন্ট কজেস ইরিভার্সিবল ড্যামেজ টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা ইরিভার্সিবল তোমার হচ্ছে কি ড্যামেজ তৈরি করছে কে? একদম সিসা হয়ে যাবে, হ্যাঁ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লেড বা সিসা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো একদম এই কোশ্চেনটা আসার সম্ভাবনাটা কিন্তু বেশি, এই কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। তোমরা ঘরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো তো? তোমরা প্র্যাকটিস করছো না এখানেই করছো? শুধু তোমরা এখানেই করছো না কি ঘরেও প্র্যাকটিস করছো? এইখানে করলে হবে? ঘরেও করতে হবে বাবা, ঘরেও তোমাকে পড়তে হবে। তুমি যদি ভাবো যে শুধু হচ্ছে কি আমি ক্লাসেই জয়েন করবো তাহলে হবে না, কারণ এই ধরনের কোশ্চেন তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। দেখো যে হুইচ টক্সিকেন্ট কজেস ইরিভার্সিবল ড্যামেজ টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যান্সার ইজ দ্য লেড বা সিসা। ওকে, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা হচ্ছে কি যারা ঘরে প্র্যাকটিস করছো না তোমরা কিন্তু করবে বাবা, ঠিক আছে, পড়াশোনা করবে। চলো দেখো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি। দেখো বলছে ক্রনিক টোব্যাকো ইউজ রেজাল্টস ইন ড্রেস। ক্রনিক টোব্যাকো ইউজ মানে যারা হচ্ছে প্রচুর টোব্যাকো কনজিউম করে তার কি হবে? ক্রনিক টোব্যাকো ইউজ যদি করে কেউ তার কি হবে? একদম 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 অপশন সি। এবার বলছে দেখো, এবার বলছে ওভার পপুলেশন কন্ট্রিবিউটস টু অল এক্সেপ্ট ডেস। ওভার পপুলেশন কন্ট্রিবিউটস টু অল এক্সেপ্ট ডেস। রিসোর্স ডিপ্লিশন ঘটে যাবে, ডাইভার্সিটি লস হয়ে যাবে, পলিউশন বেড়ে যাবে, ইনক্রিজ অক্সিজেন কনসেন্ট্রেশন, না অপশন ডি, ঠিক আছে। দেখো তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় দেখতে পাচ্ছ? এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় দেখতে পাচ্ছ? বলো কোথায় দেখতে পাচ্ছ? চলো এবার দেখো বলছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার। হোয়াট ইজ দ্য মোস্ট কমন রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার? একদম স্কিন ক্যান্সার, হ্যাঁ অপশন বি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট এক্সপ্লেন্স ব্ল্যাক আউট ইন ফাইটার পাইলটস। ঠিক আছে, ফাইটার পাইলটসের ক্ষেত্রে দেখবে ব্ল্যাক আউট হয়, তাহলে কোনটির কারণে? দেখো এই ধরনের কোশ্চেন আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন যেহেতু আসতে পারে তো ভালো করে দেখে নাও কি হবে। দেখো বলছে যে এই ধরনের কোশ্চেন যেহেতু আসতে পারে তো ভালো করে দেখে নাও। তাহলে কি বললাম?
বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেইনস ব্ল্যাকআউট ইন ফাইটার পাইলটস, যোদ্ধা বিমানের পাইলটদের ব্ল্যাকআউট শব্দটির কারণে কি কারণে হয়? একদম যারা অপশন বি বলছো, অর্থাৎ পজিটিভ জি ফোর্স কোজেস সেরিব্রাল হাইপোক্সিয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পজিটিভ জি ফোর্স কোজেস সেরিব্রাল হাইপোক্সিয়া, কারণ ওখানে পজিটিভ জি ফোর্স, নেগেটিভ জি ফোর্স কাজ করবে না বাবা, তাই না? কারণ ওখানে পজিটিভ জি ফোর্স কাজ করবে। চলো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, টোবাকো কনজিউমস, দেখো টোবাকো কন্টেইনস হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভেটেড অ্যালকোহলিক্স, এটা তোমরা সবাই পারবে, এটা বাচ্চা বাচ্চা পারবে। তাহলে এটা কি হবে? নিকোটিন। চলো এবার দেখো, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ লং টার্ম এক্সপোজার টু ক্যাডমিয়াম, তাহলে যদি লং টার্ম মানে তোমার হচ্ছে কি ক্যাডমিয়ামকে রাখা হয়, তাহলে সেখানে কি ডিজিজ হবে? একদম এখানে সবগুলোই হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ বোন তোমার হচ্ছে কি দেখো হাড়ের খনিজ হ্রাস পাবে, কিডনি ড্যামেজ হবে, হাইপার টেনশন হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন ইজ সিন ইন হাই অল্টিটিউড অ্যাক্লিমেটাইজেশন, হুইচ ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন ইজ সিন ইন হাই অল্টিটিউড অ্যাক্লিমেটাইজেশন? ইয়েস, একদম। তাহলে কি হবে? ইয়েস, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনক্রিজ হচ্ছে টাইডাল ভলিউম। দেখো এবার বলছে অ্যাসারশন, বলছে ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজ লিডস টু ফ্যাটি লিভার, অ্যালকোহল ইম্পেয়ার্স ফ্যাট মেটাবলিজমস ইন দ্য লিভার। আমার মনে হচ্ছে দুটোই ঠিক আছে, বোথ আর কারেক্ট, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 18, লেড মার্কারি রেডিয়েশন ক্যাডমিয়াম, এটা তো তোমরা জানো, মার্কারি থেকে মিনামাটা, লেড থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ ইন দ্য চিলড্রেন, রেডিয়েশন হচ্ছে কি হবে? ডিএনএ মিউটেশন, ক্যাডমিয়াম কিডনি এবং বোন ড্যামেজ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন দ্য হিট, তোমার হচ্ছে ডিসিপেশন ইন হিউম্যানস, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন দ্য হিট ডিসিপেশন ইন হিউম্যানস, মানব দেহে তাপ অপসারণের কোন প্রক্রিয়াটি সহায়ক? সোয়েটিং, সিভেরিং, ভ্যাসোকনস্ট্রিকশন, ব্রাউন ফ্যাট মেটাবলিজমস। কি হবে? একদম, তাহলে কি হবে? অপশন এ হয়ে যাবে। চলো দেখো নেক্সট, হুইচ ফ্যাক্টর কন্ট্রিবিউট মোস্ট টু ওভার পপুলেশন, কোন ফ্যাক্টর দেখো কন্ট্রিবিউট করছে মোস্ট টু দ্য ওভার পপুলেশন? হাই লিটারেসি রেট, ইমপ্রুভড হেলথ কেয়ার, নাকি পলিউশন, পভার্টি অ্যান্ড ইলিটারেসি? তাহলে এটা অপশন ডি এরটা করে দাও। দারিদ্র এবং অশিক্ষা, দারিদ্র এবং অশিক্ষা এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দারিদ্র এবং অশিক্ষা দুটোই কিন্তু হয়ে যাবে জনসংখ্যা বৃদ্ধির কারণে। পরে ফোন করছি। দেখো এবার বলছে লং টার্ম এক্সপোজার টু রেডিয়েশন ক্যান কজ, অর্থাৎ বলছে দীর্ঘদিন রেডিয়েশনের সংস্পর্শে থাকলে কি হতে পারে? দীর্ঘদিন রেডিয়েশনের সংস্পর্শে থাকলে কি হতে পারে? লং টার্ম এক্সপোজার টু রেডিয়েশন ক্যান কজ, দীর্ঘদিন রেডিয়েশনের সংস্পর্শে থাকলে কি হতে পারে? ইয়েস, তাহলে কি হবে? জেনেটিক মিউটেশন হবে। হ্যাঁ, জেনেটিক মিউটেশন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনেটিক মিউটেশন ঘটবে। চলো কোশ্চেন নাম্বার 22, ইন নেগেটিভ জি ফোর্স দ্য মেজর রিস্ক ইজ ড্যাশ, একদম খুব ক্রিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? একদম খুব ক্রিটিক্যাল কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে একদম সেই ধরনের কোশ্চেন। দেখো বলছে যে নেগেটিভ জি ফোর্স মেজর রিস্ক ইজ ড্যাশ, অর্থাৎ নেগেটিভ জি ফোর্সে প্রধান ঝুঁকি কী থাকে? যারা অপশান বি বলছো, অর্থাৎ দেখো ব্লাড, যে মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি যারা বলছে একদম সঠিক উত্তর বলছে, ঠিক আছে? নেগেটিভ জি ফোর্সের কারণে আমরা অপশান বি এরটা দেখতে পাবো। চলো দেখো, মিনামাটা ডিজিজ ইজ কজ ডিউ টু কনজামশন অফ ড্যাশ, তাহলে এটা সবাই জানো, মার্কারি কন্টামিনেটেড ফিশ,
ঠিক আছে, পারদযুক্ত মাছ যদি কেউ খায় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তাহলে হচ্ছে কি, হ্যাঁ আমরা কি দেখতে পাবো না তোমার একদম মিনামাটার ডিজিজ দেখতে পাবো। চলো, আইডেন্টিফাই দ্য ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট নার্কোটিক্স। নার্কোটিক্স সম্বন্ধে ট্রু স্টেটমেন্ট বলেছে। দেখো এনহান্স, তোমার বলছে দেখো এটি সজাগতা বাড়ায়, ইনক্রিজ দ্য রেসপিরেটরি রেট, নাকি বলছে কোজে সেন্টার ডিপ্রেশন, দে কোজ বোন, তোমার হচ্ছে হার্ট শক্ত করে। তাহলে আমার মতে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অপশান সি এরটা করা, তাই না? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 25, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কোজড বাই নয়েজ পলিউশন? অনিদ্রা, শ্রবণ ক্লান্তি, আচ্ছা মানসিক প্রশান্তি এবং হচ্ছে কি তোমার কানে বাজা, কি হবে? বলছে যে কারণে হয় না। মেন্টাল পিস কার হয় বাবা? তোমার শব্দ দূষণের জন্য মেন্টাল পিস কার হয়, তাই না? এটা খুব বাজে কোশ্চেন, তাই না? দেখো এবার বলছে ইন রেসপন্স টু কোল্ড এক্সপোজার দ্য মেটাবলিক রেট ইজ ডেস। কোল্ড এক্সপোজারে মেটাবলিক রেট কি হবে? ইনক্রিজ করে যাবে বাবা, ইনক্রিজ করবে। হ্যাঁ, অপশান হচ্ছে কি বি। চলো, আয়োনাইজিং রেডিয়েশন পার্টিকুলারলি এফেক্টস হুইচ সেলুলার কম্পোনেন্টস? Ionizing radiation primarily affects which cellular components? একদম, তাহলে অপশন সি, ডিএনএ। চলো এবার দেখো, হুইচ ইজ নট এ ফিচার অফ দ্য এডিকশন। এডিকশনের কোনটা ফিচার্স নয়? উইড্রল সিমটমস দেখা যাবে, ফিজিওলজিক্যাল ডিপ্রেশন চলে আসবে, ইনক্রিজড প্রোডাক্টিভিটি, এইটা হয় প্রোডাক্টিভিটি বেড়ে যাবে না। অপশান ডি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো, ম্যাচ দ্য ফলোইং: টোব্যাকো, অ্যালকোহল, নার্কোটিক্স, ক্যাডমিয়াম। টোব্যাকো মানে কি হবে? টোব্যাকো কি করে গো? টোব্যাকো যে নিকোটিন আছে। আচ্ছা, অ্যালকোহল বলছে লিভার সিরোসিস করে, নার্কোটিক্স বলছে রেসপিরেটরি ডিপ্রেশন করে, ক্যাডমিয়াম হচ্ছে কিডনি ড্যামেজ করে। অপশান এ, ঠিক আছে, কিডনিকে ড্যামেজ করে দেয়। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 30 এবং লাস্ট কোশ্চেন বলছে যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ওভার পপুলেশনের জন্য কোনটা কারেক্ট? ইট ইমপ্রুভস লাইফ এক্সপেক্টেন্সি, ইট লিডস টু তোমার হচ্ছে কি স্কেরিসিটি টু রিসোর্সেস, ইট রিডিউস দ্য আনএমপ্লয়মেন্ট, ইট প্রোটেক্টস তোমার হচ্ছে বায়োডাইভার্সিটি। কি হবে? দেখো এখানে বলেছে যে যেহেতু বলেছে যে ওভার পপুলেশনের জন্য কারেক্ট, তাই না? এটা সম্পদের হচ্ছে ঘাটতি ঘটায়, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি যারা বলছো তারা সত্যি কথা, মানে ঠিক উত্তর বলছো। তাহলে বলো, তাহলে আজকে যারা ক্লাস করলে, তাই না, আজকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে, এই কোশ্চেনগুলো তোমাদের কেমন মনে হয়েছে? এবং থিওরি আছে যেটা পড়লে, ঠিক আছে তো? ঠিক আছে, দেখো চাকরি হয়তো আমি দিতে পারবো না, কিন্তু চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি কিন্তু হচ্ছে কি যা যা দরকার সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করে দেওয়া হচ্ছে, তাই তো? তার কারণ হচ্ছে কি, দেখো আমি স্পিডের জন্য কিছু ভুল করলাম। তার কারণ হচ্ছে কি, এখানে তোমরা থিওরি এবং কোশ্চেন যা যা পাচ্ছ, আমি বলছি দিস ইজ দ্য এনাফ, ঠিক আছে? এগুলো যদি কেউ ভালো করে তোমরা পড়ো, আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা কিন্তু পরীক্ষায় পাস করে, ঠিক আছে? বাকিটা তোমাদেরকে সামলাতে হবে, ঠিক আছে? ওখানে পরীক্ষা হলে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, বা তোমার ধৈর্য, তোমার শান্ত ভাব, বা তোমার হচ্ছে কি উদ্বেগ, এনজাইটি, এই জিনিসগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? বাকি দেখো এখানে যে জিনিসগুলো তোমাকে করানো হচ্ছে পরীক্ষা পাস করার জন্য যথেষ্ট, ঠিক আছে? কারণ এখানে পুরো জিনিস কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এবং থিওরি বেসড কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে, তাই না? তো যারা তোমরা ক্লাস করছো, তোমরা কিন্তু যদি কেউ সিরিয়াসভাবে এই জিনিসগুলোকে কনজিউম করো, তাই না? দেখো মার্কেটে হচ্ছে কি তোমার দু ধরনের ফুড বিক্রি হয়, একটা জাঙ্ক ফুড, এটা হচ্ছে তোমার মানে হচ্ছে হেলদি ফুড। তুমি কোনটা খাবে, ঠিক আছে? এবং সেটা খেয়ে তুমি কতটা ডাইজেস্ট করতে পারবে সেটা তোমার ব্যাপার, তাই না? তো তোমাকে হেলদি ফুড দেওয়া হচ্ছে, কে কতটা কনজিউম করবে
বা কে কতটা অ্যাসিমিলেট করতে পারবে সেটা তার উপর ডিপেন্ড করছে, তাই না? অ্যাসিমিলেশন তো আমি করাতে পারবো না, এটা কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে, তাই না? অ্যাসিমিলেশন প্রসেসটা কিন্তু তোমাকেই করতে হবে, আমি সবাইকেই বলছি বাবা, বুঝতে পারলে? অ্যাসিমিলেশন তোমাকেই করতে হবে। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা এখানেই ক্লাসটাকে সমাপ্ত করছি। আমরা আবার কালকে আমাদের যে, আচ্ছা হ্যাঁ তোমাদেরকে বলে দিই, আমাদের আমাদের তো হচ্ছে কি তোমার কালকে হিসাব মতন হচ্ছে বোটানি, তাই তো? তো বোটানি তো হচ্ছে কি আমাদের যেহেতু শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের যেহেতু শেষ হয়ে গেছে, তো আমরা কালকে জুলজি পড়ব, ঠিক আছে? জুলজির হচ্ছে কি পরের যে নেক্সট চ্যাপ্টার যেটা থাকবে সেটা পড়বো আমরা, ঠিক আছে? কালকে আমরা জুলজি পড়বো। এই করে আমরা এই মাসেই আমরা সিলেবাসটাকে শেষ করে দেবো, দিলে আমরা 2.0-তে ঢুকে যাব। 2.0-তে কী হবে, আমাদের যে ক্রাশ কোর্সের 2.0-তে আমরা রিভাইজড করব, ঠিক আছে? রিভাইজড, সেই রিভাইজটা হবে কি থিওরি প্লাস এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে? সাজেস্টেড থিওরি, শর্টে সাজেস্টেড থিওরি, ঠিক আছে? একদম একদম বিশ্বাস রাখো, ঠিক আছে? তোমরা ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সবই হবে, ঠিক আছে? তোমাদেরকে পরীক্ষাতে মানে পাঠানোর আগে যা যা করার সব কিছু করিয়ে পাঠানো হবে, ঠিক আছে? পরীক্ষাতে পাঠানোর আগে যা যা করার সব কিছু করে পাঠানো হবে, ঠিক আছে? বিশ্বাস রাখো, ঠিক আছে? এবং যে কথাগুলো বলছি সেই কথাগুলো শোনো, যে কথাগুলো বলছি সেই কথাগুলো শোনো, ঠিক আছে? যারা বলছে যে পড়া ভুলে যাচ্ছি, বারবার পড়তে হবে বাবা, বারবার পড়তে হবে, দেখো পড়ে পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পড়ছি ভুলছি, আবার পড়ছি ভুলছি, মানে পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে? বারবার পড়তে হবে, ঠিক আছে? হাল ছেড়ো না, আমি তোমাদেরকে এইটুকু বলছি, হাল ছেড়ো না, ঠিক আছে? যখন মাঠে নেমেছো একদম পুরো একদম যুদ্ধ করে তারপরে হচ্ছে কি থামবে, ঠিক আছে? তার আগে কিন্তু হাল ছেড়ো না, এইটুকু তোমাদেরকে বলছি, হাল ছেড়ো না। আচ্ছা, গৌরাঙ্গ বলছে যে 12 নম্বরটা দেখতে, নালে তার দেখবে তার হয়তো ঘুমটুম হবে না, তাই না? দেখেনি, তাই না? তার মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার, তাই না? তাহলে দেখো রেডিয়েশনের আগে কোথায় পড়বে, তোমার স্কিনে পড়বে না? তাহলে স্কিন ক্যান্সার হবে, রেডিয়েশনের জন্য আগে স্কিন ক্যান্সার হবে, বি ঠিকই আছে, কি অসুবিধা তোমার? আবার কে বলছে 13টা, দেখুন 13টা কি আছে, এই যে ব্ল্যাক আউট হচ্ছে কি তোমার ফাইটারের জন্য কি হবে, পজিটিভ পজিটিভ জি ফোর্স কোজেস সেরিব্রাল হাইপোক্সিয়া, ঠিকই বলেছে, হাইপোক্সিয়া হবে। চলো তাহলে আপাতত হচ্ছে কি এখানে থাকলো, আমাদের কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?